এইটাই আপনারা মনোযোগ দেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং লেনদেন। আমরা কিন্তু দেখি যে বর্তমান আন্তর্জাতিক বাণিজ্যটা আমাদের একেবারে ঘরের দোরগোড়ায় চলে এসেছে এবং আপনারা যদি অনলাইনে যান দেখবেন যে অনেকেই অ্যাড দেয় যে আপনি চায়না থেকে মাল কিনে বিজনেস শুরু করেন এবং ঘরে বসে এক্সপোর্ট করেন ইত্যাদি। এটা কিন্তু পসিবল, এমন না যে জিনিসটা ইম্পসিবল। কিভাবে পসিবল সেটা ক্লাসের শেষের দিকে জানবো। বর্তমানে যতটুকু আমরা ফার্স্টে জানি যে এক্সপোর্ট ইম্পোর্টের জিনিসটা এখন যে বড় বড় রুই কাতলার কারবার এটা কিন্তু না। কেমন? তো এক্সপোর্ট ইম্পোর্টটা এখন আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে চলে এসেছে। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টটা হয় কিভাবে বা এই লেনদেনটা হয় কিভাবে এই জিনিসটা আমাদের জন্য জানা জরুরি ব্যক্তি হিসেবে এবং রাষ্ট্র হিসেবে। প্রথমত আমরা যখন একটা জিনিস দেশের ভিতরে লেনদেন করি, মনে করেন যে আমরা কি দেশের মধ্যে একটা কেনার পরে পাঠাও বা ইয়েতে স্ট্রিট ফার্স্টে আসার পরে আমরা কি করি, আমরা হচ্ছে কি যে টাকা দেই। তাহলে যে কোম্পানির মালিক সে কি পায়? টাকা। আর যে যে হচ্ছে কি যে কিনে সে কি দেয়? টাকা। তো মনে করেন কি যে সাবানা একটা হচ্ছে ইয়ে বিক্রি করবে, কি যে শাড়ি বিক্রি করবে, হ্যাঁ, আর হচ্ছে কি যে পূর্ণিমা শাড়িটা কিনবে, তাহলে পূর্ণিমা সাবানাকে কি দিবে? আর সাবানা কি পাবে? এখন যদি টম ক্রুজের থেকে আপনি একটা স্যুট কিনতে চান, আপনি কি টাকা দিতে পারবেন? কেন, আমেরিকায় কি টাকা চলে? আমেরিকায় কি চলে? বাংলাদেশে কি চলে? আচ্ছা, এটা তো গেল। এবার মনে করেন যে চীনের থেকে আপনি মাল ইম্পোর্ট করবেন, চীনে কি চলে? কি চলে? তো আপনি যদি চীনের ওই কোম্পানিকে টাকা দেন, তো সে তার দেশে কি কারেন্ট বিল দিতে পারবে? সে তার দেশের শ্রমিকদের বেতন দিতে পারবে? সে তার দেশে কি ট্যাক্স দিতে পারবে? তো সে যদি কিছু না করতে পারে, কেমন, তাহলে আপনি কিভাবে টাকা দিয়ে চায়না থেকে মাল আনাবেন? এটা তো অসম্ভব। সেই হিসেবে তো আন্তর্জাতিক বাণিজ্য হওয়ারই কথা না। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি মনে করেন যে বাংলাদেশের একটা গার্মেন্টস ওনার, আপনি চীনের একটা লোককে বললেন যে তুমি আমার কাছে সুতা পাঠাও, হ্যাঁ, তুমি আমার কাছে সুতা পাঠাও, আমি হচ্ছে কি যে তাঁত তাঁত মানে ইয়ে উইভিং করব এবং করে সেটা আমি বিদেশে পাঠাই দেবো। এখন আপনি যে বললেন, তো চীনের ওই লোকটা চিন্তা করলো বাংলাদেশের কোন না কোন লোক আমার থেকে সুতা চাইলো, আমি ওকে মালটা পাঠাবো, সে তো আমাকে টাকা নাও দিতে পারে। আবার ইউরোপের একটা লোক বললো যে তুমি আমার কাছে তৈরি পোশাক পাঠাও, হ্যাঁ, আমার কাছে একটা জিনিস জামা পাঠাও। তো কি করব, আমি এটা সেলাই করব, সেলাই করে হচ্ছে এটা প্যাকেট করব, কোয়ালিটি অ্যাসুরেন্স করব, করার পরে জাহাজে তুলবো, তোলার পরে কন্টেনার ইউরোপে যাবে, যাওয়ার পরে সে মালটা বুঝে পাবে, তারপর আমাকে ঘুরাবে, আমাকে টাকা দেবে না। কারণ বাংলাদেশের ভিতরে যদি একজন আমাকে ঘুরায়, বাংলাদেশের পুলিশের আইন আদালত রাজনীতিবিদ কারো না কারো কাছে তো আমি যাইতে পারি, পা ধরতে পারি, হ্যাঁ, অথবা তার বাড়িতে ঘুরে তারা আমি পিঠে হইলো পায়ে ধরে হইলো টাকা আদায় করতে পারি, তাই না? দুইটা অস্ত্র আছে, একটা হচ্ছে একটা হচ্ছে পিটানো, মানে হয় ভালোবেসে আদায় করো, নয় মায়ের দিয়ে আদায় করো। এখন ইউরোপের একটা বায়ার কোনখানে পোল্যান্ডের কই বসে আছে, কোনখানে কি বসে আছে, এখন এইভাবে যদি আমি ঘুরতে থাকি আমার বাণিজ্যই হবে না। আন্তর্জাতিক বাণিজ্য জিনিসটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে পৃথিবীতে যদি লেনদেন চলতে হয়, তাহলে পৃথিবীতে কি লেনদেনের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। তো প্রথমে আমি একটা কোশ্চেন করছিলাম যে লেনদেনটা কোন মুদ্রায় হবে, ওইটা কোশ্চেনটা আপাতত বন্ধ রেখে পরে উত্তর দিব ইনশাল্লাহ। সেকেন্ড কোশ্চেন আমরা যাব লেনদেনের নিশ্চয়তা কিভাবে হবে যে ও আমাকে টাকা দিবে। আপনার বাসায় যখন স্টেট ফার্স্ট আসে, আপনার বাসায় যখন পাঠাও আসে, সে তো বলে টাকা দেন নয় মালটা দিব। আন্তর্জাতিক ভাবে এটা কিভাবে করা সম্ভব? আপনি কি পাঠাও পাঠাবেন এই ইউরোপে, নাকি আপনি কন্টেনারের সাথে লোক পাঠাবেন? আপনি কি হয় ভিসা তো দিবেন? তো এইটা কিভাবে হবে? এটা কিভাবে নিশ্চিত করবেন? হুম? তো এখন প্রথমত আমরা একটা ক্রিটিক্যাল ইস্যু চলে আসছি, যেখানে হচ্ছে কি যে আমরা ধরেন যে একটা দেশের ভিতরে একটা লিগাল স্ট্রাকচার আছে, একটা গভর্নমেন্ট আছে, একটা সিস্টেম আছে যেটা প্রোটেক্ট করে ওই ব্যবস্থাকে। কিন্তু আমরা যখন দেখলাম ইন্টারন্যাশনালি এই জিনিসটা নিয়ে গেলাম, তখন হচ্ছে কি যে আমাদের ওই সিকিউরিটি এনশিওর করতে পারতেছে না। কারণ আন্তর্জাতিক পুলিশ বলে কিছু আছে, আন্তর্জাতিক সরকার বলে কিছু আছে, সত্যি কথা বলতে আন্তর্জাতিক আইন বলেও কিছু নেই। আন্তর্জাতিক আইন বলতে যা আছে এটা হচ্ছে কি যে একটা মানে নামে আইন, আসলে কিন্তু এটা কোনো আইন নাই।
কথার কথা আমি বললো যে এটা আন্তর্জাতিক আইন, আমি বললাম মানি না, কি হবে? বাংলাদেশের আইন আমি যদি বলি মানি না, বাংলাদেশে তো জেল আছে, বাংলাদেশে তো পুলিশ আছে। আন্তর্জাতিক আইন বললো হ্যাঁ এটা এটা এটা, মানি না। নর্থ কোরিয়া কি বলছে আমি কোন আন্তর্জাতিক আইন মানি, ইসরায়েল কি বলতেছে আমি কোন আন্তর্জাতিক আইন মানি, তারপর ভেনেজুয়েলা কি বলে আমি আন্তর্জাতিক আইন মানি, আমেরিকা কি বলে আমি আন্তর্জাতিক আইন মানি। তো কি হয়েছে, মানে করবেটাকে? মানে আমার তো বলে কি যে দেশে একটা বড় সরকার আছে, কিছু আছে, ওর তুলনায় আমি ছোট, তো আন্তর্জাতিক এটা তো কোনো কেউই নাই। তখন আমি বললাম কি যে আচ্ছা আমরা তিনজন মিলে মনে করি যে এই আইনটা হইলে ভালো, তাহলে আমি মানি না। তো কে কি করবে? ক্লাসরুমে আমি আছি, আপনাদের কেউ কিছু করলে আমি বললাম যে আমি সমঝোতা করছি, তখন পৃথিবীর সব দেশের উপরে কি আছে? কেউই নেই। তো এই জন্য আন্তর্জাতিক আইন বলে কিছু কখনোই কি সম্ভব হয় নাই পৃথিবীর ইতিহাসে। জেঙ্গিস খান এসে যখন বাগদাদ দখল করলো, তখন কোথায় ছিল আন্তর্জাতিক আইন? বা বর্তমানেও যে মনে করেন যে এই রাশিয়া ইউক্রেন দখল করলো, বা ইসরায়েল যে বর্ডার প্রসারিত করতেছে, কিংবা হচ্ছে কি যে রোহিঙ্গা ইস্যু হয়েছে, কত কিছু। নো নো নো, এই জন্যই কি বলে যে যুদ্ধের কোনো আইন নেই। কারণ কি? কারণ এখানে এখন যদি আন্তর্জাতিক আইন নাই থাকে, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে হবে? কারণ আমার তো এখানে এনফোর্সমেন্ট অথরিটি নেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা বলি যে ওকে, বাংলাদেশের যে একটা ব্যবসায়ী, তার হচ্ছে কি যে একটা রেপ্রেজেন্টেটিভ থাকতে হবে, বাণিজ্যিক মানে লেনদেনের রেপ্রেজেন্টেটিভ। এটা হবে বাংলাদেশের একটা ব্যাংক। ব্যাংক হচ্ছে কি অথরিটি, যে হচ্ছে কি যে লেনদেনের অথরিটি পায়। তো লেনদেন করা কি সুদ না? লেনদেন করা ব্যবসা, এটা হালাল ব্যবসা, এটা কোন তো এই জায়গায় যদি ব্যাংক কাজ করে লেনদেনের ক্ষেত্রে অসুবিধা নেই, এটা অ্যাটলিস্ট বলতে যে এটা কি, এটা সুদ না তো। নাকি আপনি বলবেন যে ভাই আমি ওটা টাকা পাঠাই দিছি, কয়টা টাকা রাখছি আমার পরিশ্রমিক হিসেবে, আমি যে প্ল্যাটফর্ম দিছি ওইটা তো সুদ না। তো সেটা কি বাংলাদেশের যতগুলা ব্যাংক আছে, সেটা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অথরিটি দিছে তুমি লেনদেন করার রিপ্রেজেন্টেটিভ। এখন বাংলাদেশের একটা কোম্পানি যদি লেনদেনে ভেজাল করে, বাংলাদেশের ব্যাংক ওই কোম্পানিকে ধরতে পারবে না। জার্মানির একটা কোম্পানিকে যদি জার্মানির একটা ব্যাংক অথরিটি দেয়, তাহলে জার্মানিতে যদি কোনো লেনদেনের সমস্যা হয়, তাহলে জার্মানির ওই কোম্পানিটাকে ওই ব্যাংকটা ধরতে পারবে না। এইবারে কিন্তু মজা হয়ে গেছে। এইবারে বাংলাদেশের ব্যাংক বলল এই আমার ক্লায়েন্ট ঠিক আছে, ও যদি পেমেন্ট না করে আমি পেমেন্ট করব। হ্যাঁ, কিংবা জার্মানির একটা ব্যাংক বললো যে আমার ক্লায়েন্ট ঠিক আছে, ও যদি পেমেন্ট না করে আমি পেমেন্ট করবো, আমি গ্যারান্টি দিলাম। এই যে পেমেন্টের গ্যারান্টি দিল, এটার নাম কি? অনেকেই বলে ফেলছে অলরেডি। দেখেন একটা শব্দ আমরা প্রায় শুনি, প্রায় আমরা বলি এলসি 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 এলসি। এলসি কি? লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট কি? শেষ, আর নাই। বিবিএ পাস করে ফেলছে, জানে না। ইকোনমিক্সে পড়ে, কিচ্ছু জানে না। গার্মেন্টসে বহুদিন ধরে কাজ করে, কিছুই জানে না। তাহলে আজকে আপনারা কি একেবারে গল্পের মধ্যে দিয়ে জেনে গেলেন ক্রেডিট কি? একজন যে পেমেন্ট করবে, ব্যাংক ওইটার গ্যারান্টি দেওয়া যায়, ওকে আই এম গ্যারান্টিং পেমেন্ট উইল বি মেড। ও যদি না করে আমি করে দিব, ঠিক আছে? তো ব্যাংক যে আপনার দায়িত্ব নিয়ে ফেলছে, এবং দায়িত্ব নিয়ে আপনাকে এই গ্যারান্টির চিঠি পাঠাইছে, এটাই হচ্ছে কি লেটার অফ ক্রেডিট। ঠিক আছে? যদি মনে করেন যে ভুল বলছি, কেউ এখানে মেসেজ করবেন, নো প্রবলেম, আমি কি ভুলের উঠতে না। ওকে, সো ক্লিয়ার? ক্লিয়ার না থাকলে কেউ হাত তুলতে পারেন বা মেসেজে লিখতে পারেন, এতটুকু ক্লিয়ার কিনা। এর বাহিরের প্রশ্নের জন্য অন্য সময় যখন পড়ানো হবে, তখন যে টপিকের মধ্যে কোনো কোশ্চেন, আচ্ছা আমার মনে হচ্ছে ক্লিয়ার। আপাতত মেসেজে ওইরকম কিছু দেখছি না। খুবই সুন্দর করে বুঝলাম, ধন্যবাদ। ওকে, তাহলে এখন আমরা এলসি ভিতরে যাব যে পেমেন্টটা করে কে, ইম্পোর্টার নাকি এক্সপোর্টার? পেমেন্টটা করে ইম্পোর্টার। তাহলে টেনশনে থাকে কে? এক্সপোর্টার। এক্সপোর্টার। তাহলে এলসি, এলসি কার জন্য দরকার? এক্সপোর্টারের জন্য, কারণ সে তো টেনশনে থাকে আমি পাবো কি না পাবো। এক্সপোর্টার বলে কি যে তোমার এলসি করতে হবে। ইম্পোর্টার তো বলে এলসি না করলে আরো বিন্দাস। হ্যাঁ, আমি কি করলাম, আমি মায়ানমারে এক লোককে বললাম ভাই আমার 1 টন ইলিশ পাঠান তো। হ্যাঁ 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 ভাই আপনার মাল বুঝে পাইছে, আপনি খুব ভালো লোক, রাখি ফোনটা বন্ধ করে দিলাম, শেষ। কি করবে? কিছু করার নাই। আমার এনআইডি দিয়ে কি মায়ানমারে কোনো কিছু করতে হবে না। কিন্তু ব্যাংক কি করবে? ব্যাংক বলবে আপনার ঠিকানা দেন, আপনার এনআইডি দেন, আপনার ট্রেড লাইসেন্স দেন, আপনি এত টাকা জমা দেন, আপনার বাপ মায়ের পরিচয় দেন, আপনার ভাই বোনের পরিচয় দেন, পারলে হচ্ছে কি যে আপনার, হ্যাঁ মানে বাঁচার কোনো উপায় থাকে না।
এখন মায়ানমার একটা ব্যবসায়ী কি আমার উপর ওই অথরিটি রাখে ওইভাবে আমাকে ডিল করতে পারে না। সেই জন্য কি ব্যাংক আমার সব কাগজপত্র জমা রেখে, আমার সকল পরিচয় রেখে, এবং পুলিশকে যদি ব্যাংক কল দেয় পুলিশ অন্যভাবে ডিল করবে। এখন মায়ানমার একটা ব্যবসায়ী বলো, ভাই আমি মায়ানমারের ব্যবসায়ী, আমার থেকে মাল নিচ্ছে, বাংলাদেশের ওসিরে কল দিল। ওসি আসলে আমি ওসিকে একটু হালকা বুঝে টুঝে দিলাম, খুশি করে বললাম কি যে না ভাই আমি তো আসলে কিছু কিনি না, আপনি দেখেন কই মাল কিচ্ছু নেই। কেমনে প্রমাণ করবে যে এক্সচেঞ্জটা হয়েছে? কোনো অথরিটি আছে? নাই। তাহলে টেনশনে থাকবে কে? এক্সপোর্টার। এবং এলসি করতে বলবে কে? এক্সপোর্টার। আর এলসি করবে কে? ইম্পোর্টার। ক্লিয়ার? তাহলে আমি হচ্ছে ইম্পোর্ট করব। হ্যাঁ, আমি যদি চায়না থেকে আচ্ছা চায়নাটা বাদ দিলাম, ধরলাম যে আমি ইউরোপের একটা ব্যক্তি, তাহলে আরো ভালো বুঝবেন। হ্যাঁ, ইউরোপের হচ্ছে কি যে একটা এরকম সুন্দর করে দোকান টোকান দিলাম, দেখতেছেন তো শেলফ খালি। হ্যাঁ, তো আমার শেলফ ভর্তি করতে জামা লাগবে। তো এখন জামা কই পাওয়া যায়? আমি অনলাইনে সার্চ মার্চ করলাম, তো বললাম কি যে না, সস্তার মধ্যে বাংলাদেশ ভালো আছে। তো বাংলাদেশ যখন সস্তার মধ্যে ভালো আছে, আমরা কি করি, বাংলাদেশ থেকে অর্ডার করি। তো এই এই চিন্তা করলাম, চিন্তা করার পর এখন বললাম কি যে বাংলাদেশের কার থেকে অর্ডার করবো। তারপর একটু সার্চ টার্চ দিলাম, দুই এক কল টল দিলাম, বললো হ্যাঁ ভাই বানাই দিব, এই দিব সেই দিব। এবারে আমি দেখলাম কি যে সব ঠিক, আমি দোকান টোকান রেডি করছি, সবকিছু সাজাইছি, যেদিন এখানে ঝুট ঝুট ঢুকাই দিয়েছে, স্ক্র্যাপ মাল মাল ঢুকাই দিয়েছে। ঝুট মানে বুঝেন? মানে একটা বড় কাপড়কে তো কাটে, কেটে 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 কেটে, ধরেন এটা হচ্ছে জামা, এটা কি অনেকগুলো পিস আছে, খেয়াল করেন, এটা হচ্ছে একটা পিস। হ্যাঁ, এটা সেলাই দিছে, এটা হচ্ছে একটা পিস, এটা সেলাই। এখন কাপড় তো থাকে লম্বা। হ্যাঁ, তখন এইভাবে যখন কাটে তো মাঝখানে 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 পিস 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 এরকম, কিছুই কাজের লাগে না। ছোট থাকতে আপনাদের বয়স তো এখানে অনেকেরই আমার চেয়ে কম বয়স্ক আছে, আপনারা দেখছেন রাস্তার মধ্যে পিস ঢালা রাস্তা বানায়, তখন বিশাল বিশাল ড্রামের মধ্যে তুষ, তারপর ইয়ে করে মনে করবেন যে একটা বিশাল কর্মযজ্ঞ চলতেছিল। বর্তমানে কিন্তু আর এই তুষ মুষ এগুলো কিছু দেয় না, এখন দেখি ঝুট। এখন ঝুট করে, আগে তোষকের, আগে ল্যাপ তোষকের নিচে কি নারকেলের ছোবড়া দিত, ইয়ে দিত, এখন দেখি ঝুট ঝুট করে জাজিম বানায় ফেলে। কেমন? গার্মেন্টস সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ঝুটটা, এগুলো কন্টেনারে ভরে আমারে পাঠাই দিছে, তাহলে কি আমি কানবো? ধরলাম যে আমি পেমেন্ট করলাম না, বা আগে বললাম কি যে ও বললো ভাই আগে 20% পেমেন্ট করেন, তারপরে মালটা পাঠিয়েছে 80% করেন, সে ঝুট করে দিছে। তাহলে আমারও তো একটা নিশ্চয়তা আছে যে আমি মালটা বুঝে পাইছি। তো আমার উল্টা পাল্টা জিনিস ভরে দিতে পারে না। অনেক সময় হয় কিন্তু, এমনকি চীনের থেকে এগুলো করে, বাটপার কিন্তু চীনেও আছে, এমন না যে চীন মানে স্বর্গরাজ্য। প্রচুর এগুলো আমাদের উল্টা পাল্টা জিনিস ভরে দেয়, একটা ইলেকট্রনিক্স বলে এটা বলে আরেকটা দিয়ে দেয়। কেমন? তো এখন কে এনশিওর করবে যে আমি মালটা সঠিকটা বুঝে পাইছি? আমার তো বাংলাদেশে বসে রাখতে পারবো না, জার্মানির 100 জন কি 100 লোক বসে রাখবে? তাহলে এই জায়গাতেও কি ব্যাংকের একটা অথরিটি থাকতে হয়। সো ব্যাংক যখন দেখবে, ব্যাংক ছাড়া অন্য কোনো ইয়ে হইতে পারে, ধরলাম যে ব্যাংক ছাড়া নতুন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট করলাম। হ্যাঁ, হ্যাঁ, কাস্টমসও আছে, অনেক অনেক ব্যাপার আছে। তো মূলত হচ্ছে কি যে যখন বলবে যে না এই সঠিক মাল সঠিক জায়গায় বুঝাই দিছে এবং এটা ট্রান্সফার হয়েছে, তখন হয়েছে এলসিটা অনার্ড হয়ে যাবে। তো আমি বাংলাদেশের একটা ব্যক্তি, আমি বললাম কি যে জাহাজে পোর্টে এই জায়গায় এটা বুঝাই দিছি, তুমি দেখছো? হ্যাঁ বলছি আমি দেখছি, সব ঠিক আছে, ওকে আমি জাহাজে তুলে দিছি। এবার কি জার্মানির ব্যাংক এলসি অনার করতে বাধ্য হয়ে যাবে, কারণ আমি আমার দায়িত্ব শেষ করে ফেলছি। তো এখন ওর ওখানে তো ঝুট যাবে না, যেহেতু আমি এটা বুঝাই দিছি। তো ওইভাবে ওই অনুযায়ী পেমেন্ট পাবো। কেমন? তো এখন ও দোকানে তোলার আগে আগুনে পুড়ে গেছে, এটার জন্য কি আমি দায়ী থাকবো না, কারণ ওনারশিপ ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি চুক্তি এভাবে করি যে না জার্মানিতে মালটা নামাই দিলে ওনারশিপ ট্রান্সফার হবে, লস হয়ে যাবে আমার। কিন্তু আমি যদি বলি না চিটাং পোর্টে মাল পার করলে ওনারশিপ ট্রান্সফার হবে, জাহাজ ডুবলে লস হবে তার। ওনারশিপ যদি ট্রান্সফার আমি নিশ্চিত করতে পারি, আমার এলসি পেমেন্ট নিশ্চিত। ক্লিয়ার? বুঝে গেল? এতদিন এলসি শুনছেন, যারা বুঝেন নাই ক্লিয়ার? এখন পরিষ্কার লাগতেছে কেমনে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। পারবেন তো সব এক্সপোর্ট ইম্পোর্ট করতে নাকি? হ্যাঁ, এখানে আরো কিছু শুভঙ্করে ফাঁকি আছে, আমরা ইনশাল্লাহ ওগুলো জানবো। জানার আগে আমরা অনলাইনে একটু দুই একটা কোশ্চেন নেই, যে রিলেভেন্ট, একটু বাইরের কোশ্চেন প্লিজ না করি যে ভাই বাংলাদেশের সাথে অত সালে ই হয়েছে, এটার মানেটা কি। হ্যাঁ, এতটুকুর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে একটু লিখে দিবেন, আপনাদের কথা বলার সুযোগ দিবেন ইনশাল্লাহ পরে। তো আপাতত একটু লিখে দিলে ভালো হয়। আর আপনাদের ভিতরে কোনো কোশ্চেন আছে টপিকের মধ্যে থেকে, যতটুকু পড়াইছি তার থেকে? নাই? ওকে, এখানেও কোশ্চেন দেখছি না। সো আমি নেক্সট ফেজে যাই, কেমন? তো এলসির ইস্যুটা দেখি। ও, কারেন্সি নিয়ে কোশ্চেন, এটা তো পরের অংশ। ফুল পেমেন্ট অ্যাডভান্স যদি নেই, আচ্ছা ঠিক আছে, এগুলো এখনই পড়াচ্ছি। আছে তো
এলসি পেমেন্টের ক্ষেত্রে আপনি কি ফুল পেমেন্ট করেন কিনা এরকম কোশ্চেন আছে বা ইত্যাদি। তো এটা আসলে দেশে দেশে এবং পার্সন টু পার্সন ভ্যারি করে। তো ব্যাংকের সাথে যদি খুব ভালো সম্পর্ক থাকে এবং ব্যাংক মনে করে যে আপনি সত্যি একটা মানে রিলায়েবল পার্সন, তো বলবো ভাই আপনি অর্ধেক টাকা দেন, এলসি আপনি করেন, তারপর মাল বিক্রি করতে করতে আস্তে আস্তে বাকি টাকা দেন। তো সেই ক্ষেত্রে কি একটা সুদও যুক্ত হবে, কেমন? কারণ কি আপনি তো ঋণ নিয়েছেন, তো ঋণ নিয়ে আপনি দেরি করে পেমেন্ট করতেছেন, তো সেই ক্ষেত্রে তো সুদ চলে আসবে। আর আপনি যদি বলেন না ভাই আমি পুরো টাকা দিয়ে দিছি, যত টাকা আনার ছিল সেটা তুমি করে দাও, সেই ক্ষেত্রে কি ঋণের সম্পর্ক নাই, কোনো সুদ যুক্ত নাই। এলসি কি সুদ নাকি, এটা একটা প্রশ্ন অনেক সময় আসে। তো এলসি সুদ হইতে বাধ্য না, তবে আপনি চাইলে এলসির এগেনস্টে ঋণ নিতে পারেন। আপনারা তো এখানে আছেন অনেকে নিয়মিত এলসি করতেছেন, কেমন? তো এখন ব্যাক টু ব্যাক এলসি কি, ব্যাক টু ব্যাক এলসি শুনছেন? ব্যাক টু ব্যাক এলসি কি, ব্যাক টু ব্যাক এলসি? এইটা একটা মজার জিনিস। আচ্ছা মনে করেন যে ইউরোপে আমাকে মাল এক্সপোর্ট করতে হবে, কেমন? তো ইউরোপে আমাকে মাল এক্সপোর্ট করতে হলে এলসি দিবে কে? ইউরোপের ব্যাংক। সো ফার্স্ট ইউরোপের জার্মানি ধরলাম, জার্মানিতে বাংলাদেশের সবচেয়ে বেশি যেহেতু ইয়ে হয়। তো জার্মানির ওই ব্যাংকটা হচ্ছে জার্মানির ওই যে ক্লায়েন্ট। তো দেখা গেল যে হচ্ছে কিছু কমার্স ব্যাংকে, জার্মানিতে ব্যাংক আছে কমার্স ব্যাংক, কেমন? তো আমি জার্মানিতে থাকতে ওইটা দিয়ে লেনদেন হইতো, হ্যাঁ। ওইটা দিয়ে লেনদেন হইতো, তো আমি ওইটা দিয়ে করতাম। তো ওই কমার্স ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, তো আপনি হচ্ছেন প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, জানেন তো? তো ও তো আসলে ও সবকিছু দেখে, ও কবে কি লেনদেন করছে এভরিথিং। তো তখন তাকে বলে যে ওকে আমি বাংলাদেশ থেকে মাল ইম্পোর্ট করতে চাই, তো আমাকে তুমি এলসি দাও। তখন দেখবে ঠিক 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 ঠিক। তারপরে বলে আচ্ছা ঠিক তো বুঝলাম, আরো ঠিক করতে হবে কি, তুমি কত টাকার মাল ইম্পোর্ট করবা? বললো স্যার 1 কোটি টাকা। চার তো না, ওখানে তোর নাম ধরে রেখে যাই হোক, স্যার 1 কোটি টাকা। তো বলবে দাও 1 কোটি টাকা দিয়ে দেবো। তো বললো না এটা কেমন কথা, 1 কোটি টাকা দিয়ে দিবো, আমি তো মাল হাতে পাই না, আমি ব্যবসা করা যায় নাকি? বলে আচ্ছা দেখ, অর্ধেক দেন, হ্যাঁ। তো অর্ধেক দিল, অর্ধেক দেওয়ার পর তারপরে বললো কি যে ঠিক আছে মাল বুঝে পেলে আর দেরি করবেন না, হ্যাঁ। তো এখন ও বললো না একটু ঋণের সম্পর্ক করি, তাহলে এটা আলাদা ব্যাপার। সে বললো আচ্ছা ঠিক আছে আমি মোটামুটি তার আগে দিয়ে দিব, বাট এটাই হোক। তো ওইভাবে এগ্রিমেন্টে যেতে পারে। তো ওদিকে ব্যাংকের জন্য একটু দৌড়াদৌড়ি করলো, কাগজপত্র করলো, তারপর একটু মানে চা নাস্তা খাওয়াইলো, এসিতে বসে গল্প করলো, তো এটাতে একটা ফি আছে, তো ওইটা সে রাখতে পারে, এটা কি সার্ভিস ফি, হ্যাঁ। ওইটা রাখলো, তো ওইভাবে কি তার এলসিটা স্যাংশন করলো। এলসি যখন পাস করাই দিল, তারপরে বাংলাদেশের এক্সপোর্টের কাছে তাড়াতাড়ি দৌড়ে এই যে ভাই নেন পাইছি আছে। তারপর সে বলো আলহামদুলিল্লাহ, বন্ধুদের সাথে গল্প করে পার্টি করে এলসি পাইছি, হ্যাঁ আমার এখন কোনো টেনশন নাই, মাল খালি দিব আর পাঠাবো আর ব্যবসা হবে। বলাই বেটা মাল কিনবি যে এটা কিসের মাল দেয়, দেখলো পলিস্টার, হাই হাই পলিস্টার, বাংলাদেশে তো পলিস্টার না, আমি তো পলিস্টার বানাই না, পলিস্টার কই পাবো? সাথে সাথে চীনে কল, ভাই পলিস্টার লাগবে। চীনের লোক বলে পলিস্টার লাগবে, পলিস্টারের অভাব আছে নাকি, এটা সারা দুনিয়া পলিস্টার সাপ্লাই দেয়, খোল এলসি। সে বলল সর্বনাশ, বললো আমাকে টাকা দাও। তো সে টেনশনে পড়ে গেল যে আমি কোথা থেকে টাকা দিব, আমি হচ্ছে কি যে ওই এত টাকা দিলে আমি কেমন ব্যাংকে যাই, বললো এই যে দেখেন ইউরোপের এলসি আছে, ইউরোপের এলসি নেন, জমা দিয়ে আমাদের চায়নার এলসি খুলে দেন। এইটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, একটা এলসি দিয়ে আরেকটা এলসি খুলে ফেলছে। তারপরে গেলো চায়না থেকে মাল আসলো, মাল আসার পর এটা বানাইলাম। উম, এখানে একটা চেয়ার ছিল, একটা সেকেন্ড, আচ্ছা একটা চেয়ার ওনাকে একটু সাহায্য করেন তো, এখানে 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 বসো। তো ওকে, তো চায়না থেকে কি করলো, ও মাল আনলো, এবং মাল এনে সে হচ্ছে কি যে জিনিসটা বানাইলো, বানায় ইউরোপে পাঠাই দিল। ইউরোপ থেকে টাকা পাইলো, চায়নায় টাকা দিয়ে দিল। মাঝখানে কি হইলো, আমার তেমন কোনো টাকাই লাগলো না, তাই না? আমি কি করলাম, একটা আরেকটা এলসি খুলে ওইটার এগেনস্টে আমি মাল এনে তারপরে বানাই ওইটা পাঠাই, ওভারঅল আমি ব্যবসাটা করে ফেললাম। So আমাকে লিকুইডিটিটা একটু কম লাগলো। So এই কারণেই আসলে ব্যাংক একটা আসলে বিজনেসে যে লিকুইডিটি ফ্যাসিলিট করে, সেটার কারণে অনেকে আসলে দেখা গেল কি অনেক কম টাকা দিয়ে বড় একটা ব্যবসা শুরু করতে হয়, হয়তো রিস্ক অনেক বেশি হয়। আপনারা তো জানেন যে ঋণ সুদের চক্রে পড়াটা একটা মানে বিশাল রিস্ক। সেই জন্য বলে গার্মেন্টস ব্যবসাটা অসম্ভব রিস্কের, কিন্তু যদি ভালো করে করতে পারে এটা খুব দ্রুত কি ধনী করে দিতে পারে। বাংলাদেশের সবচেয়ে দ্রুত ধনী ব্যক্তি তৈরি করতে পারছে গার্মেন্টস, তাই না? বাংলাদেশে গত 20 বছরে যে এত ধনী ব্যক্তি তৈরি হয়েছে, বা 30 বছরে,
গার্মেন্টস লাইনে, এবং চিনেন না, নামও জানেন না। আপনি কি রিদিশা গ্রুপের নাম জানেন? নাম টাম জানতে লাগবে না, কিন্তু সে যে কি পরিমাণ টাকা মানে আপনি কল্পনা করতে পারবেন। আপনার কোনো অ্যাড নাই, কিচ্ছু নেই। নোমান গ্রুপ, নোমান গ্রুপ বিশাল, বিশাল মানে বিশাল। তুই নোমান গ্রুপ কি? আর প্রথমে একজন আমাদের সাথে বন্ধু ছিল, ইন্টারভিউ দিয়েছে নোমান গ্রুপ, পাততে দিয়েছিল কি কি, পরে যখন জানতে পারলাম বিশাল কেমন, মানে শুধু বাংলাদেশে সারা দুনিয়ার বিশাল গুলার একটা। তো কে কার খবর রাখে, হ্যাঁ। কিন্তু আপনাকে যদি বলি কি যে ভাই স্কোয়ার প্রাণ, তারপরে এসে তার ওরে বাপরে বিশাল, মানে আপনি চেনেন না মানেই না যে টাকা নেই। কিছুদিন আগে একটা আমরা দেখছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদ, হ্যাঁ, ওই যে একজন লেখক রিদিশা বিগ, মানে রিদিশার খালি ক্যাশ ইন সার্টিফিকেট ফাইল করতে যাও, বলতে কি যে মানে রুমের এই বাড়তি ভর্তি হয়ে যেত, মানে এত বেশি ফাইল, এগুলো কতজন মিলে খালি ফাইলে খালি সাইন করতে হতো। তো এটা হচ্ছে মানে নোমান গ্রুপ আরো বড়, আরো বড়, নোমান গ্রুপ রিদিশার চেয়ে আরো বড়। তো এখন এগুলো আমরা নাম জানি, তার মাস্কো গ্রুপ কি, মাস্কো গ্রুপ, মাস্কো গ্রুপ আর কি বিশাল রাজপ্রাসাদ করলো, সবাই দেখলো এই রাজপ্রাসাদকে করলো মাস্কো গ্রুপ, মাস্কো গ্রুপটা কি, এরকম একটা কিছু আছে, নামই জানবেন না এগুলার কোন। দেখবেন যে গাজীপুরের চিপা রাস্তা, ঠিক মতন গাড়িও যায় না, ভাঙ্গাচুরা, ভিতরে যায় বিশাল। তো এইগুলা হচ্ছে কি যে কেন হয়েছে, মানে আমাদের দ্রুত রিস্ক বেশি, অনেক রিস্ক, এবং আবার যেরকম বিশাল না, একবার প্রবলেমে পড়বেন 5 বছরের মধ্যে একদম জিরো বানাই দিবে, শেষ। এটা হচ্ছে সুইচ অন অফ এর মতন, হয় আপনার টাকা মেশিনের মতন আসতেছে অন, টাকা মেশিনের মতন চলে যাইতেছে, মাঝখানে কিছু নাই। কোনো কারণে বলবেন না এই চলতেছে চলতেছে, মানে সে তথ্য দিচ্ছে না, হয় অবস্থা খারাপ না অবস্থা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা কোশ্চেন নেই আমরা, হ্যাঁ ছিল ধরেন মাস্টার গ্রুপ বা এই গ্রুপগুলো আর কি, এদের ক্ষেত্রে আপনার একটা তো হচ্ছে আমার নিজের ক্যাপিটাল, একটা হচ্ছে ব্যাংক লোন। আচ্ছা আমার মনে হয় কোশ্চেন গুলা আমি সময় দিব তখন, হ্যাঁ আমার ক্লাসের মাঝখানে ফ্লোট। আচ্ছা আমরা নেক্সট ইয়েতে চলে যাই, তাহলে আমরা এলসি জানলাম, ব্যাক টু ব্যাক এলসি জানলাম, কেমন? তো আমরা এলসি দিলে কি হলো, একটা হচ্ছে কি যে আমার পেমেন্ট হচ্ছে আজে বাজে মাল দিছি কি না দিছি, আমি স্ক্র্যাপ ম্যাটেরিয়াল দিছি কিনা, সেটাও অনেক ক্ষেত্রে ইয়ে হলো। তো অনেক সময় কি ইম্পোর্টার ভালো সম্পর্ক হলে কি বলে, বলে এলসিটা করার দরকার নাই, তুমি মাল দাও আমি দিয়ে দিব। এভাবে দিলে কি লাভ হয়, এভাবে দিলে দুইটা লাভ হয়। একটা লাভ হচ্ছে যে তার হচ্ছে টাকাটা কম লাগে, কেমন, খরচটা কম লাগে। তো এক্সপোর্টারও যদি আবার ওইভাবে বলে আচ্ছা তাহলে দামটা একটু বাড়াই ধরি, আচ্ছা যাও রাজি। এইভাবে কি ব্যাংকে না জানায়, ব্যাংকের মধ্যে দিয়ে না গিয়ে তারা দুইজনে কি লাভবান হওয়ার সুযোগ থাকে। তো অনেক ভালো সম্পর্ক হলে অনেক সময় এলসি ছাড়া আমরা মাল এক্সপোর্ট করাই। বুঝে গেছেন? ওকে। আর একজন বলে যে ভুল পণ্য স্ক্র্যাপ ম্যাটেরিয়াল দিলে সমান, স্ক্র্যাপ ম্যাটেরিয়াল দিলে এলসি 80 হবে না, আমি তো লস খেয়ে যাবো, কেমন? আর এখন যদি ভালো সম্পর্কের ক্ষেত্রে আমি এই ধরনের আজে বাজে মাল দিই, তাহলে তো আসলে আমার ব্যবসা, তাহলে তো আমার মূলধনই শেষ। আপনাদের সাথে সম্পর্ক ভালো, আপনাদের থেকে আমি টাকা নিলাম, আজকে আমি না এসে আসো সবাই মিলে চা নাস্তা করো তারপর চলে যাও, তাহলে তো আমার ব্যবসায় শেষ হয়ে যাবে, তাই না? মানে শিক্ষক হিসেবে তো ওইরকম গার্মেন্টস এর তো কোটি টাকা তো এমনি এমনি আসে নাই, তাদের তো রাত দিন পরিশ্রম করে কষ্ট করে একটা কোয়ালিটি আসে করে ট্রাস্ট গেট করে, ট্রাস্ট হচ্ছে একটা বড় মূলধন, এবং মানে ট্রাস্টে কিন্তু আসলে মূলধনটা, হ্যাঁ। তো এটা কি কেউ নষ্ট করে নাকি? তো ওইভাবে একটা সম্পর্কে হয়তো এইভাবে করে না, হ্যাঁ ওকে। তো আচ্ছা আমরা এলসিজেন্সি, আমরা ব্যাক টু ব্যাক এলসিজেন্সি, এবার আরো মজার কাহিনী জানবো। এবার হচ্ছে প্রথম যে প্রশ্নটার উত্তর দেই নাই সেটার উত্তর এখন দিব। আপনাদের যদি মনে হয় যে মনোযোগ ধরে রাখতে পারতেছেন, একটু রেস্ট করে আমরা তাহলে একটু গল্প করতে পারি, হ্যাঁ। তো আমরা হচ্ছে কি আবার একটু চা নিয়ে বসছি, আপনাদের কেউ কষ্ট লাগলো, অবশ্য আপনাদের সামনে নাস্তা টাস্তা সে বাহারি খাবার টাবার অনেক কিছু নিয়ে বসতে পারেন, সেইটা তো আমি মিস করতেছি। আমার সামনে লাইট জ্বলতেছে, একটা হিট আসতেছে, যাতে কলম টলমও রাখছি যদি কাজে লাগে। এত কিছু করেও মন জয় হয় না, দাও জোস টোস করতে হয়, কত অভিনয় করতে হয়, মানে যাই হোক, মূল আলোচনায় আসি এখন। যেই মজার প্রশ্নটা, যে কঠিন প্রশ্নটার উত্তর দেই নাই, জার্মানির কারেন্সি কি? ইউরো। বাংলাদেশের কারেন্সি কি? চীনের কারেন্সি কি? ইউয়ান। তো কেমনে হবে আন্তর্জাতিক বাণিজ্য? তো এখন আমি কি চীনের ইউরো দিতে পারবো, বাংলাদেশে ইউয়ান দিতে পারবো নাকি চীনে? মানে আচ্ছা এটা তো একটা গেল। এবার আমি বললাম কি যে আমি বাংলাদেশ হয়ে জাপানের সাথে বিজনেস করব, জাপান বললো না আমি কোরিয়ার সাথে বিজনেস করব, কোরিয়া বললো না আমি
ভিয়েতনামের সাথে করবো, ভিয়েতনাম বললো আমি সুইডেনের সাথে করবো, কয়শো কারেন্সি পেয়ার তৈরি হইতেছে। তখন এটা তো একটা সমাধান লাগবে, সমাধান না হলে কি লেনদেন হবে না। ঐতিহাসিক কিছু ঘটনার দ্বারা সেটা আরেকটা গল্প। তো যে কোনো ভাবে বর্তমানে মার্কেটটা ডলারের হাতে গেছে। ডলারের হাতে যাওয়াতে কি হইলো, এখন আমি বললাম কি যে ভাই এত হিসাব নিকাশ মিলাইতে পারবো না। মায়ানমার বলতেছে একটা লাগবে, ভারত বলতেছে একটা লাগবে, ভিয়েতনাম বলতেছে একটা লাগবে, ওদিকে ভিয়েতনাম বলতেছে, কোরিয়া বলতেছে ওইটা লাগবে, রাশিয়া বলতেছে ওইটা লাগবে, ইরান বলে এটা লাগবে, সৌদি বলে না আমি এটা চাই। বল ভাই পাগল হয়ে যাবে, আমরা আসলে কিছুই হবে না। তো এক কাজ করি, যে কোনো একটা ঐতিহাসিক কারণ আছে ওইটা আরেকদিন আলোচনা করবো। তো সব মিলে যে ডলার এটা সেটেল হয়েছে কোন একটা ভাবে, একটা মজার কিছু ইয়ে আছে, হ্যাঁ, আহ, কাহিনী আছে এবং একটা সূক্ষ্ম। তো ওইভাবে এখন ডলার সেটেল হয়ে গেছে, এটা হচ্ছে বাস্তব। তাহলে কি বলবো, আসেন ভাই ডলারে সেটেল করে দিই, শান্তি। এখন মনে করেন যে আমি চীনের থেকে খালি ইম্পোর্ট করি, খালি ইম্পোর্ট করি। এখন আমি তো এত ইউয়ান বাংলা টাকা মিলাইতে পারবোই না, এটা তো বাস্তব। এদিকে হচ্ছে আমি ইয়েতে নরওয়েতে সুইডেনে খালি এক্সপোর্ট করি, খালি এক্সপোর্ট করি, কিচ্ছু কিনি না নরওয়ে সুইডেন থেকে, সুইডেন থেকে তাও কিছুই কিনি না। তো তাইলে কি হবে, যা ডলার দিয়ে দিছি। নরওয়ে চিন্তা গুলো আছে আমি তো আমেরিকা থেকে ইম্পোর্ট করি, যা ডলার মেরে দিলাম। ওদিকে ওই সৌদি চিন্তা করলো যে না আমি তো আসলে আমেরিকাকে অনেক দান খয়রাত করি, তো আমারও ডলার লাগবে। তো এখন চিন্তা করলেন যে সবাই কি ডলার দিয়ে একটা সিস্টেমে চলে আসতেছে, নাইলে এ বলবে ওইটা লাগবে, ও বলবে এটা লাগবে, আর ওই দেশ আরেক দেশের সাথে করবে, এ তার সাথে করবে, এখানে এখানে এসে ভেজাল লাগবে, মানে এত কিছু সেটেল না করে যাক সবাই ডলার। তাহলে কিনলেও ডলার, বেচলেও ডলার। তো এখন বাংলাদেশ চেঞ্জ করলো, আরে মজা তো। কারণ আমি তো ইউরো যদি নিতাম ইউরো খরচ করতে পারতাম না, ওদিকে চীন চাইতো ইউয়ান, ইউয়ান তো গেইনই করতে পারতাম না। তাহলে এর থেকেও ডলার নিলাম, এরও ডলার দিলাম, আবার এর কিছু করলো ওর কিছু করলো, এভাবে সব মিলে ব্যালেন্স হয়ে গেল। জাস্ট ডলার হাতে থাকলেই শেষ। তাহলে কি হলো, সারা দুনিয়া সব দেশ যখন বললো যে ওকে আমরা মূলত ডলারে করবো, এমন একটা সময় ছিল 80 না 90% ডলারে হইতো, এখন হয়তো একটু কমছে, স্টিল 60% বা তার বেশি কি ডলারই হইতেছে, হয়তো আরো বেশি, এখন মনে হয় 90, আমি একটু দেখতে হবে। তো মানে সিংহভাগই ডলারে হচ্ছে। তাইলে কি হলো, সব দেশ বললো ঠিক আছে ভাই, আহ, এত ভেজাল নাই, ডলারে সেটেল করে ফেলি। কারণ আমিরাত থেকে বাংলাদেশে কি প্রচুর ইয়ে আসতেছে, রেমিটেন্স আসতেছে, হ্যাঁ। আর এই রেমিটেন্স দিয়ে আমি আবার কিনতে হবে চীনের থেকে মাল। তখন আমিরাত পাঠাবে আমার দিরহাম, চীনে দিরহাম দিলে বলবো দিরহাম তো আমার দরকার নেই। তো আবারও দেখি ইউরোপ থেকে ইউরো আসবে, এখন ইউরো নিয়ে আমি আমেরিকারে বলবো যে কিছু বোয়িং বিমান কিনবো, আমেরিকা বলবো ইউরো দিয়ে আমার কি কাজ। এত সেটেলমেন্টের ভেজালে না যায়, ডলারে সব দেশ সেটেল। তাইলে এখন পৃথিবীর একটা দেশ আরেকটা দেশের থেকে ইম্পোর্ট করলে ডলার দিবে, এক্সপোর্ট করলে ডলার পাবে। তাইলে যে দেশের এক্সপোর্ট বেশি ইম্পোর্ট কম সে দেশে কি ডলার বাড়তে থাকবে, যে দেশে এক্সপোর্ট কম ইম্পোর্ট বেশি সে ডলার কি কমতে থাকবে। এইটাই হচ্ছে রিজার্ভ বাড়া কমা, বুঝে গেল? ক্লিয়ার? একদিনে অনেক বেশি দেওয়া হয়ে যাচ্ছে। দেখ প্রথম দিন তো, প্রথম প্রথম একটু বেশি নেন, সারা সপ্তাহ চিন্তা করবেন যে কি হইলো দুনিয়ায় আছে কেমন। সোনার মুদ্রা যদি হইতো ওই জায়গায় তাইলে কি হইতো, সোনার মুদ্রা হলে যার এক্সপোর্ট বেশি ইম্পোর্ট কম তার সোনা বাড়তো, যার ইয়ে হইতো তার সোনা কমতো, শেষ। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা তাইলে আমরা 2 মিনিট ইয়ে করি, বিশ্রাম করি নাকি? আচ্ছা আমার এই ভিডিওতে হচ্ছে এমনি তুললে বেলুন ওঠা শুরু করে, এরকম আরো আছে, এমনি তুললে মানে লাভ সাইন সেরকম, মানে বেশ কিছু ইয়ে আছে, এই যে দেখছেন চলে আসছে। আবার এটা মনে আছে, এবার আসছে না, এই তো আসছে, ঠিক আছে। তো এআই কম্পিউটার খুব ভালো বুঝে, ঠিক আছে। তো আহ, আমরা 2 মিনিট রেস্ট করি, আর অফলাইন যারা ওদের সাথে একটু 2টা মিনিট একটু পরিচয় নেই কি করে না করে।
ওকে, আপনারা তাহলে এখন ডলারের খেলা কিছুটা বুঝে যাচ্ছেন নাকি? তাহলে এখন চিন্তা করেন, ডলার ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য কি অচল? অচল না সচল? তাহলে বুঝে গেল ডলারের। তো তেল ছাড়া যেমন কি গাড়ি অচল, ডলার ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য অচল, আর টাকা ছাড়া জীবন অচল নাকি? টাকা ছাড়া জীবন অচল, ঠিক তেমনি ডলার ছাড়া আন্তর্জাতিক লেনদেন অচল। আর টাকা ছাড়া যেহেতু জীবন অচল, আমরা টাকা কি করি? পকেটে, পকেটে রাখি। রাখি তো নাকি রাখি না? পকেটে যে না রাখে সে আরেকটু বেশি টাকা হইলে কি করি, মানে আলমারিতে রাখি। হ্যাঁ, এখন কি পকেটে শেষ হয়ে গেলে কি আলমারি থেকে বা ওই অনেকে আছে, অনেকে যারা ভালো পুরুষ বা বাধ্য, ওরা বউয়ের কাছে রেখে, লাগলে বইয়ের থেকে নিয়ে আসছে না, তুমি আমার একটু দাও, আছে না? আছে, হ্যাঁ, হোম ব্যাংক আর কি। তো এইভাবে কি করি, আমরা কিছু সঞ্চয় রাখি। রাখলে কি হয়, আমরা যেন কাজে লাগাইতে পারি। তাহলে সারা দুনিয়া সবগুলো দেশ কি রাখে? ডলার। কেন? কারণ যে জিনিসটা আমরা খরচ করি সেটা হাতে কি মানুষ কিছুটা জমায় রাখে। তা বুঝে গেল কেন সব দেশ রিজার্ভ রাখে? রিজার্ভ মানে কি? সঞ্চয় নাকি? এবার বুঝে গেল কেন রিজার্ভ রাখে। আমি এই জিনিসগুলো যদি ইন্টার আমার কেউ বুঝাইতো, আজকে আর অনেক আগায় থাকতাম। মানে আমার এগুলো বুঝতে বুঝতে আমার বছরের পর বছর 8-10 বছরের মতো প্রায় পার হয়ে গেছে, বুঝছেন? এখন মাঝে মাঝে চিন্তা করি, আপনারা তো আমার চেয়ে 8-10 বছর আরো আগায় থাকবেন ইনশাল্লাহ। আপনারা যারা ইন্টারে পড়েন, আমাকে ইন্টারের অনেকজন আমাকে জিজ্ঞেস করছে, ইন্টারে কি আমি এই ক্লাস করবো বা করা উচিত? আমি বললাম, হ্যাঁ, আপনারই তো করা উচিত। যে আমার বয়সী তারা এগুলো বুঝাইলে সে আরো পুরো গভীরে বুঝতে বুঝতে তো মানে তার লাইফে আর থাকবে কয়দিন। আর আমাকে যদি ইন্টারে কেউ এটা বুঝে, তো আমার একটা আফসোস হয়। কেমন? আফসোস করে লাভ নাই। আহ আফসোস করে কি, এখন আপনারা যেন বুঝতেছেন সেটা একটা ভালো। তো তাহলে এলসি কি, ব্যাক টু ব্যাক এলসি কি, এবং ডলার কেন নেসেসারি, আর ডলার রিজার্ভ কি, সবকিছু কি আমরা আলহামদুলিল্লাহ বুঝে গেছি। আজকে আর বেশি টানলে মনে হয় একটু বেশি লোড পড়ে যাবে ব্রেনের উপর। আমি আর বেশি টপিক কভার করবো না। আমি এখানে টপিক লিখছি যেগুলো কি পসিবল। তবে নেক্সট এরপরে আমরা স্যাংশন কেমনে দেয় আমেরিকা সেটা জানলেই মনে করবো যে আজকের জন্য না। সো লেভেল অনেক জন্য ইচ্ছে বেশি আর যাওয়াটা উচিত হবে না, কারণ অলরেডি তো মাথা অর্ধেক নষ্ট হয়েছে, এখন আর একটু ভালো করে নষ্ট হবে। প্রত্যেক ক্লাসে মাথাটা একবার ঝাঁকি দিয়ে নষ্ট করে দেওয়া হবে। এই জন্য বলছি আপনাদের মতন যারা জ্ঞান পাবি আছেন সব একসাথে হবে না, এটা আগে বলছি। আর যারা হচ্ছে কি যে মজা পাবেন ইনশাল্লাহ তারাই রান করতে পারবেন। হ্যাঁ, এটা দুনিয়া নিয়ম। ওকে, সো তাইলে এলসি কি জানি, ব্যাক টু ব্যাক এলসি, আন্তর্জাতিক লেনদেন, যেহেতু এক এক দেশে এক এক মুদ্রা, কিভাবে হয়তো জানি। আমরা যে আমাদের রিজার্ভ কোথায় থাকে, আমাদের আমাদের রিজার্ভ থাকে কই দেখি, বের করি। এখানে আমাদের রিজার্ভ, এটা কিসের রিজার্ভ? টাকা। কেন? কারণ দেশের ভিতরে চলে। তো আমাদের যদি আমরা যদি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হইতাম, তাহলে কি একটা থাকতো টাকার রিজার্ভ, একটা থাকতো ডলার রিজার্ভ। ঠিক তেমনি একটা দেশের জন্য কি রাখতে হয়? ডলার রিজার্ভ রাখতে হয়। টাকা শেষ হয়ে গেলে যেমন চলা যায় না, ডলার রিজার্ভ শেষ হয়ে গেলে একটা দেশ ঋণগ্রস্ত হয়ে যাবে। টাকা শেষ হয়ে গেলে আমরা কি হই? ঋণগ্রস্ত হই। আর ডলার শেষ হয়ে গেলে দেশ ঋণগ্রস্ত হয়, হয় না? ঋণ আছে না, ডলার ঋণ আছে না? আর ঋণ হলে কি দিতে হয়? সুদ। দেশকেও। এবার বুঝে গেল কেমনে আইএমএফ খেলাটা দেয়। হ্যাঁ, যদি ডলার সিস্টেম না থাকতো আইএমএফ এর খেলা কি শেষ। আচ্ছা, ওদিকে যাব না, ওগুলো ইনশাল্লাহ লেভেল 2 লেভেল 3 এর আলাদা। হ্যাঁ, আমরা বেসিকটা শিখি। বেসিক কি কেউ জানেন? আপনি আজকের পরে দেখবেন, ক্লাসের পরে দেখবেন, চারপাশে ঘুরে দেখবেন দুনিয়া সবাই মনে হবে হ্যাঁ এটা তো কেউ কিছু বুঝতে, এমনকি সরকার চালাইতেছে তাও বুঝে না যে এগুলো খেলাটা কেমন। মানে এমনকি 70-80 বছর আগে যখন সব নিয়ম টিয়ম করা শুরু হয়েছে, তখন মানুষ আরে খুব ভালোই তো, এত ভেজাল আছে, এটা বেঁচে গেলাম না, না গেলাম, এটা এই এখন শিখবো। এখন যখন আমরা স্যাংশন সিস্টেম শিখবো, নস্ট্রো অ্যাকাউন্ট শিখবো। হ্যাঁ, নষ্ট না, নস্ট্র। হ্যাঁ, নস্ট্র ইংলিশ শব্দ। হ্যাঁ, আবার বললেন আমি আগে ভাবতাম যে এখন নষ্ট হয়ে গেছে, আছে না? এখন বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো কাজে দেন, আছে না? তো ওইরকম না, নস্ট্রো অ্যাকাউন্ট ইংলিশ শব্দ আর কি। ইংলিশে একটা সংক্ষেপ, এন দিয়ে একটা বড় কিছু, এটাকে সংক্ষেপে নস্ট্রো বলে। হ্যাঁ, তো এমনকি ইসলামী ব্যাংকগুলোরও কি নস্ট্রো অ্যাকাউন্ট থাকে। হ্যাঁ,
তো নষ্ট অ্যাকাউন্ট কি? আচ্ছা, এইবারে মজার কথা, এই যে বাংলাদেশের রিজার্ভ কত? এই যে একটা মানে বিশাল সংখ্যা, এই তো। তো এই ডলারটা কই আছে? বাংলাদেশ ব্যাংকে নাই? আমি তো আরো ভাবলাম বাংলাদেশ ব্যাংকের যে সিন্ধুকে ওখানে আছে, এটা বিশাল সুন্দর করে ডলার সাজানো। তো এখন এই যে আজে বাজে অ্যান্সার দিল একজন, আমেরিকা ফেডারেল রিজার্ভে তো বাংলাদেশের ব্যাংক ডলার নেই। আচ্ছা, এটা ভুল কথা বলছেন। আচ্ছা, সমস্যা নেই, ভুল হইতে আমি আবার মাঝে মাঝে মানে শ্বাস করে ইয়ে করি, কেমন সমস্যা, এটা মাথায় থাকবে বেশি। ওকে, তো বাংলাদেশের ডলারটা বাংলাদেশে নাই। আপনার যে টাকা, আপনাদের কার কত টাকা আছে একটু বলেন তো। এখন কেউ বলবে না, সবাই কেউ কথা বলবে না। আচ্ছা, মনে মনে নিজেকে বলেন, আমার টোটাল এত টাকা আছে। মনে মনে বলছেন? এবার চিন্তা করেন আপনার টোটাল টাকার কত টাকা এখানে আছে। মনে মনে ভাবেন, কত টাকা আলমারিতে আছে ভাবেন, আর কত টাকা বাকি টাকা সব কই আছে? ব্যাংকে বা বিকাশে, ওই একই ব্যাংকে। তাইলে একটা ব্যক্তি যদি তার টাকাগুলো ব্যাংকে রাখে, তাহলে একটা রাষ্ট্র তার ডলার গুলো কই রাখবে? ব্যাংকে। ব্যাংকে। এখন বাংলাদেশের ব্যাংকে রাখবে নাকি ডলার কোন দেশের ব্যাংকে রাখতে হবে? ডলার যদি রাখতেই হয় পৃথিবীতে, কোন দেশের ব্যাংকগুলোতে রাখতে হবে? আমেরিকার ব্যাংকে রাখতে হবে। ডলার রাখতে হবে কোন দেশের ব্যাংকে? টাকা রাখতে হবে কোন দেশের ব্যাংকে? তারপর হচ্ছে দিরহাম রাখতে হবে কোন দেশের ব্যাংকে? মানে ইয়ের ব্যাংকে, হ্যাঁ। তারপর রুপি রাখতে হবে কোন দেশের ব্যাংকে? এখন ডলার রিজার্ভ যদি রাখতেই হয়, কোথায় রাখতে হবে? আমেরিকাতে। তাহলে বিভিন্ন দেশের ব্যাংকগুলার ডলার অ্যাকাউন্ট কোথায় আছে? এই যে বিদেশে একটা ব্যাংক নিজের অ্যাকাউন্ট খুললো ডলারের, এইটার নামই নষ্ট অ্যাকাউন্ট, যে আমি বিদেশে আর একটা ব্যাংকে আমার ওই ফরেন কারেন্সির অ্যাকাউন্ট খুলে রাখলাম, ঠিক আছে। তো এখন এবারে মাথাটা আরেকবার নষ্ট হবে, প্রস্তুত নেন। আচ্ছা, জার্মানি থেকে বাংলাদেশ লেনদেন করলো, জার্মানিতে কি পাঠাইলো? মাল পাঠাইছে। আর বাংলাদেশ কি পাইলো? ডলার। এখন বাংলাদেশ বলতে কিন্তু কোনো সত্তা তো ওইভাবে নাই, বাংলাদেশ একটা ব্যবসায়ী, এই তো। তো এখন বাংলাদেশই ধরলাম, যান বাংলাদেশ। তো বাংলাদেশ ডলার পাইলো নাকি, আসলে পাইছে নাকি ডলার আমেরিকাতেই বসে আছে? তাইলে জার্মানির একটা অ্যাকাউন্ট আছে আমেরিকাতে, বাংলাদেশের একটা অ্যাকাউন্ট আছে আমেরিকাতে, আমেরিকার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ডলার আছে, এক কথায় ডলার আমেরিকাতে বসে আছে, আর এখানে আমরা মাল লেনদেন করতেছি, এইভাবে দুনিয়া চলতেছে। তো ডলার তো আমেরিকাতে জায়গায় ছাড়লো না, হয়তো গোল্ডম্যান স্যাক ব্যাংকের, হ্যাঁ, কিংবা হচ্ছে কি যে আমেরিকার ব্যাংকের, আমেরিকান ব্যাংকের একটা ব্যাংক আছে, তো ওই ব্যাংকেরই দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে জার্মানির কমার্স ব্যাংকের আর একটা বাংলাদেশ ইসলামী ব্যাংকের। তো বললো কি যে ভাই আমরা তো বিশাল লেনদেন করে ফেলছি, বিলিয়ন ডলার এক্সপোর্ট হয়েছে। ও গুড, এখান থেকে একটা সংখ্যা কাটলো, এখানে একটা সংখ্যা বাড়তি লিখে দিলে, একটু রাবার দিয়ে এটা মুছলো, পেন্সিল এখানে দুইটা শূন্য বাড়াই দিল, বা কিবোর্ডে টাইপ করে দিল, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে সবাই। তাহলে ডলার আমেরিকাতেই বসে আছে, তাহলে আমেরিকার সংখ্যা চেঞ্জ হচ্ছে আর দুনিয়ায় ট্রানজেকশন হচ্ছে। কেমন হলো ব্যাপারটা? তো বাংলাদেশ কি পাইলো, জার্মানি কি হারাইলো? এখন বাংলাদেশের মাঝেও কিন্তু এটা হয়, যখন আমরা দেশের বিভিন্ন মানুষ লেনদেন করি, ব্যাংকে কিন্তু কি কিছু সংখ্যা এখান থেকে কাটে, এখানে লেখে। আন্তর্জাতিক ভাবে এটা নিয়ে নিছে কে? আমেরিকা। বুঝা যাচ্ছে? মাথা মাথা কিছুটা নষ্ট হয়েছে, আরো নষ্ট করতে হবে, নষ্ট অ্যাকাউন্ট একটু নষ্ট করতে হবে। তো এইবারে নেক্সট পেজে আমরা আসি। আজকে কিন্তু দেখেন শুরু করছে একদম গল্প থেকে, হ্যাঁ, কি বলছি, শাবানা পূর্ণিমা, আমরা, হ্যাঁ, শাড়ি সাথে আমার বই থেকে আরো ইলিয়াস কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে বহুত নায়ক নায়িকার নাম আছে, তারপরে টম ক্রুজ। এখন যে পর্যায়ে আছে এটা কিন্তু আর কিন্তু এখানে কিন্তু সিরিয়াস, মানে ড্যাম সিরিয়াস পর্যায়ে চলে আসছে আমরা, যে সারা দুনিয়া লেনদেন করতেছে ডলার আছে। তো তাতে কি আসে যায়, সমস্যা কি? আমরা তো সুখে আছি, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা তো আমাদের হিসাব বুঝে পাইতেছি, তো অসুবিধা নাই তো। অসুবিধাটা কোথায়? আগে অফলাইন না স্যার, আগে অনলাইন, অসুবিধাটা কোথায় বা আদৌ আছে কিনা?
এমন তো হইতে পারে, অসুবিধা নাই। আমেরিকার কাছে থাকে যদি আমেরিকা ভালোভাবে আমাদের হিসাবটা বুঝে দিতে পারে, আর ব্যাংক থাকাতে তো আমরা অনেক লেনদেন করতে পারতেছি। হ্যাঁ, ঋণ সুদের ব্যাপার আলাদা, ওইটা বাদ দিয়ে যদি হিসাব করি, ব্যাংক থাকাতে বিভিন্ন লেনদেন করাতে তো আমরা সুবিধা অর্জন করতেছি। তো এখন আমার যে যদি আমেরিকা যদি এই সুবিধা দিতেই পারে ভালোই তো, না দিলে তো আসলে তো নাইলে কি আমরা ইয়ের কাছে যাব, কি জানি ইসরায়েলের কাছে যাবো? তো ওই তুলনায় আমেরিকা তো ভালো, থাকুক না, অসুবিধাটা কি? মানে আমেরিকা ফল করলে আমাদের সবাই আমেরিকারে বাঁচায় রাখতে হবে, এই তো? এই উত্তরটা ভালো লাগছে, এই উত্তর। কি নাম? রামিম, রামিম, রামিম। ও, রামিম অর্থ কি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এদিকে আমেরিকারে টিকে থাকতেই হবে না, আমেরিকারে বাঁচতে, আমেরিকারে বাঁচায় রাখতে হবে নাকি? আমেরিকার ব্যাংকিং সিস্টেম, ডলার সিস্টেম হবে, এরকম একটা প্রচ্ছন্ন চিন্তা চলে আসে। কেমন? আবার ঋণের জন্য কার কাছে যেতে হবে? ওর কাছে যেতে হবে। সুদ কারে দিতে হবে? সর্বনাশ, আমেরিকা তো পুরো ক্যাশ মেশিন হয়ে গেল তাইলে। আমেরিকার ব্যাংক গুলো তো দেখলাম কি যে তাহলে তাহলে তো লাভ হইলো না, তো সারা দুনিয়ার মানে কেন্দ্র হয়ে গেল। হ্যাঁ, সারা দুনিয়া এখন আমি একটা উদাহরণ দেই, খুব সুন্দর একটা মানে ভাবে বুঝাতে পারি। মনে করেন ঢাকার সাথে বাংলাদেশের 64 জেলার রেল যোগাযোগ আছে, কিন্তু কোন জেলার সাথে কোন জেলার কানেকশন নাই। বুঝে গেল? বাংলাদেশে রেল যোগাযোগ একমাত্র ঢাকার সাথে অন্য জেলার আছে, কিন্তু কোন জেলার সাথে কোন জেলার কি রেল যোগাযোগ নাই। হ্যাঁ, এখন আপনি একজন পঞ্চগড়ে বসে আপনি বলতেছে ভাই আমি তো সুনামগঞ্জে যাবো রেলে করে, এটা কি সম্ভব? সম্ভব তো। আমি যদি বলি ঢাকার সাথে সব জেলায় রেল যোগাযোগ আছে, আপনি যে কোনো জেলা থেকে যে কোনো জেলায় রেলে যেতে পারবেন, পারবেন না? হ্যাঁ, আপনি মনে করবেন যে খুলনা থেকে চিটাং যাবেন, ঢাকা যাবেন, ঢাকা ট্রেন ধরবেন, ঢাকা থেকে চিটাংটা ধরবেন, শেষ। আপনি সিলেট থেকে যাবেন কি যে বরিশালে, ঢাকা আসবেন, ঢাকা থেকে উঠবেন, শেষ। তো ঢাকার সাথে যদি সারা দেশের রেল যোগাযোগ থাকে, তার মানে পৃথিবীর যে কোনো দেশের সাথে, সরি, যে কোনো জেলার সাথে যে কোনো জেলার কমিউনিকেশন আছে। যেমন এমিরেটস এয়ারলাইন্স কি শুধু দুবাইতে না? কেমন? এমিরেটস এয়ারলাইন্স কি সারা দুনিয়া যাওয়া যায়? অবশ্যই যায়। কেন? কারণ সব দুবাই যায়, দুবাই যায়, তো আমি দুবাই যাবো, দুবাই থেকে উঠে যাবো, এটাই তো করে, ট্রানজিট করেন দুবাইতে। এটাই তো নিয়ম, বিমানে কিন্তু এইভাবে চলে। তাহলে আমেরিকার সাথে যদি পৃথিবীর সব দেশে লেনদেন থাকে, তাহলে কি হলো? পৃথিবীর যে কোনো দেশ যে কোনো দেশের সাথে লেনদেন করতে পারবে। এইখানে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট খেলাটা বলে দিয়েছি, ধরতে পারে নাই কেউ। এখন যদি আমি বাংলাদেশে বলি কোন একটা জেলার সাথে ঢাকার যোগাযোগটা বন্ধ করে দিলাম, সারা দুনিয়া থেকে সে আলাদা হয়ে যাবে। বুঝে গেল? তাহলে পৃথিবীর সব বিমান একমাত্র দুবাইতেই নামতে পারে। এখন একজন দেশের সাথে সমস্যা হইলো দুবাই, ও বললো ঠিক আছে আমি তো খারাপ, আমার দেশে নামবো না, যেখানে মন চায় সেখানে যাও। আমি আমি একাই তো খারাপ, আমার কাছে এসো না, বাকি সবার কাছে যেতে পারো। হিসেবে তো বললাম কি যে আমি তো দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে। এইবারে বুঝে গেল পাওয়ারটা কোন জায়গায়, স্যাংশন কি জিনিস। এখন আপনি বললেন কি যে বাংলাদেশে এই করে ফেলবো, ওই করে ফেলবো, উল্টে ফেলবো, আমেরিকার বিরুদ্ধে এই আনবো সেই আনবো, ইসরায়েলকে ধ্বংস করে দিব, বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা খুব খারাপ, যাও আমার সাথে লেনদেনটা করো না, যার সাথে মন চায় তার সাথে, খালি আমার কাছে এসো না। তুই দিন শেষে বুঝলাম কি যে তুমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন। কারণ দুনিয়ার সাথে যোগাযোগ কি শুধু এই রেলে, বিমানে, তারপর হচ্ছে কি যে জাহাজে, হাঁটা পায়, এটাতে হয় নাকি অর্থনৈতিক লেনদেনটা হচ্ছে কি এই যে একটা সূক্ষ্ম লেনদেনের ব্যাপার, এটা তো ধরতে পারি না। আমরা খালি বলি ওখানে জাহাজ পাঠাবো, ওখানে মাল পাঠাবো, ওখানে মিসাইল পাঠাবো, ওখানে রেল পাঠাবো, শেষ। তারপর হাই হাই, এই যে লেনদেনের যে রেল লাইন, কারেন্সি লেনদেন, এই জায়গাটাতে আর মাথা কাজ করে না। মাথা কাজ না করাটাতে কি হয়? মাথা পাগল কথাবার্তা বলে, বলে না? ওয়াজ মাহফিলে উঠে দিলে তো মনে করেন চিল্লে, মনে করবেন যে উড়ে আমেরিকা, গলার জোরে মনে করবেন যে আমেরিকা পারবে না। এই খেলাটায় না ঢুকতে পারলে কেমনই হবে? এই খেলার মধ্যে আছে তেল কেমন চিল্লে কাজ হবে? কারা কারা আছেন এখানে চিৎকার করে বিভিন্ন মাহফিল টাফিলে ইয়ে করছেন বুঝছেন? আছেন? আপনি আছেন? কি করেন? পড়াশোনা শেষ হলো। ও আচ্ছা, এই যে আপনি কখনো গেছেন ওয়াজ? আচ্ছা ঠিক আছে।
তাহলে তো বকে মজা পাচ্ছি না। আচ্ছা অনলাইনে হয়তো আছে, ঠিক আছে, তো মজা নিতে হয় তো, কারণ ইয়ে না করলে, সাবজেক্ট না পেলে মজা পাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য অনেক আমার ক্লাসে থাকতে পারে না, অপমানিত বোধ করে পালায়। তো পালাই লাভ নাই, পালাই লাভ নাই। আমার থেকে পালাইতে পারবেন, আপনি আসল জায়গা থেকে পালাইতে পারতেছেন না, তো যদি নাই পালান তো আমার থেকে বকাটা খান, কেমন খাই যদি কিছু শিখেন। তো এখন আপনি এই খেলা না বুঝলেনই না, এই খেলা ধরলেনই না, এই খেলা কিছু বুঝলেন না, খালি চিল্লাইলে কাজ হয়ে যাবে। কাজ হবে? ফিলিস্তিনি বিস্কুট, তারপরে দুধ, পাউরুটি, এগুলো পাঠায় কাজ হবে? পাঠান, সমস্যা নাই, ওইটা তো ভালো কাজ। ওইটারে ভাবে নায়ক হয়ে গেছে, মহান হয়ে গেছে, 2টা ডাক্তার গেছে, ছবি তুলছে, আলহামদুলিল্লাহ। এটা তো গেমেই তো প্রবেশ করেন নাই আপনি। ধরে এনারে আমি কি করলাম, পিটে এলাম, একটা লাঠি আছে, লাঠি দিয়ে পিটে দিয়ে আপনি মুখের সামনে পানি দিলেন, একটু পানি খান, একটু পানি খান, হইলো কিছু? এখন আপনি দেখতেছেন কি বাড়ি খেতেছে খালি, আবার আপনি লাঠিও চোখে দেখলেন না, আমি যে লাঠি ওইটাও বুঝলেন না, খালি বলতেছেন কি যে আমার ধ্বংস করে, এখন আমার লাঠি চোখে দেখতে, আপনি ভূতের সাথে লড়াই করতেছেন। মানে আপনি যদি এই কারেন্সির খেলাই না ধরতে পারেন, আপনি যে লড়াই করবেন কার সাথে, কেমন ভূতের সাথে লড়াই করতেছেন না? এখন কি ভূতের চোখের সামনে আসতেছে? এই জন্যই দেখবেন যে ক্ষমতায় যাওয়ার আগে অনেক বলা থাকে, ক্ষমতায় যাওয়ার পর বা কাছাকাছি যাইতে গেলে তখন সুরটা কি বদলায় যায়, তাই না? জনগণকে মাথা নষ্ট করার জন্য, জনগণের জনপ্রিয়তার জন্য বা ভোটের জন্য কি অনেক কথা বলতে হয়। ওগুলো কি পলিসি লেভেলে যায়, তখন আসলে কাজ হয় না। আমাকে যদি আজকে বসানো হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বর্তমান গভর্নরও কিন্তু আমাদের মানে যে কোনো ভাবে পরিচিত, তো আমার থেকে যদি বলে যে কি করা যাইতে পারে, তা আসলে কি এখন এই মুহূর্তে আসলে আসলে মানে এটা তো 50 বছরের, এই মুহূর্তে কি করার আছে? হ্যাঁ ঠিক আছে, এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। আপনি কি এখন হুট করে ডলার, এটা তো 50 বছরের প্ল্যান করতে হবে, তাই না? একমাত্র পুতিনকে দেখছি যে এই লেভেলের মাথা রাখতে, বাকি সব রাষ্ট্র এগুলো খালি আসে যায় আসে যায়, এগুলো একদম বাজে। একমাত্র পুতিনকে দেখছি এই লেভেলের মাথা রাখতে। চায়নার সাথে তো পুতিন থেকে শিখতেছে, চায়না কিন্তু আগে এইসব এইভাবে ডিজাইন করতে পারতো না। চায়না আগে শুধু টেকনোলজি এক্সপোর্ট, তারপর ইন্ডাস্ট্রি, এগুলোতে ফোকাস ছিল। তারপরে যে মুহূর্তে রাশিয়ার সাথে স্ট্র্যাটেজিক পার্টনার হইলো, আস্তে আস্তে করে এই জিনিসগুলো দেশে প্রবেশ করছে। এখন বাংলাদেশের ম্যাচ লেভেলে এগুলো নিয়ে কাজ করা শুরু করতেছে আমি, ইনশাল্লাহ হয়তো 50 বছর পরে আপনারা বড় কিছু হবেন, ততদিন ইনশাল্লাহ কিছু হবে। যাই হোক, ওকে, আশাবাদী থাকি আমরা। হ্যাঁ, তো এইবারে বুঝে গেল কেমনে স্যাংশনটা দেয়, কেমনে ডলারের খেলা কাজ করে, কেন স্যাংশন এত ইম্পর্টেন্ট, কেন একমাত্র আমেরিকা স্যাংশন দিতে পারে, এবং কেন আমেরিকার সবাই হুজুর হুজুর করে, সব বুঝে গেছে, ক্লিয়ার। এবং এলসি থেকে শুরু করে এই পর্যন্ত। ওকে, এটা যদি ক্লিয়ার হয়, এই জায়গায় আমরা ক্লাসের মূল লেকচার শেষ করি। এবারে একটু ইয়ে নেই না, আচ্ছা আরেকবার রিক্যাপ করি। হ্যাঁ, সাউন্ডটা কি আরেকটু উন্নত করা যায়? আচ্ছা অনলাইনে কি সাউন্ডের সমস্যা নেই? আমার কিন্তু ইয়েটা ভালো, মাইক্রোফোন এখন। আসলে আপনি ছিলেন অনলাইনে? বেশিরভাগ মানুষই ঠিক বলতেছে। আচ্ছা ঠিক আছে, বেশিরভাগ মানুষই ঠিক বলছে, আসলে ঠিক। আমার ইয়েটা ভালো মাইক্রোফোন এখন। এটা লাগালে তো ধরেন এরকম জাম্পিং জাম্পিং করতে যায়, মানে এক্সাইটেড হতে যায়, এখানে টান লাগলো, তারপর টান করলো, মানে আরেক কাহিনী হয়ে যাবে। ওকে ঠিক আছে। তো এখন ফার্স্টে আমি কি শিখছি, এলসি কেন করে এবং এলসি কেন করতে হয়, এবং এলসি করলে আসলে ডলার মধ্যে দিন শেষে ঢুকলেন, আর ডলার সিস্টেম ঢুকলে সারা দুনিয়ার সাথে নেটওয়ার্ক আমেরিকা কেন্দ্রিক হয়ে গেছে, এবং ওইখানে আমেরিকা যদি কাউরে আলাদা করে, সে আলাদা হয়ে যাবে। আরেকটা মজা জিনিস হচ্ছে ফ্রিজ, অ্যাসেট ফ্রিজ। হ্যাঁ, তো মনে করেন যে বাংলাদেশের 20-30 বিলিয়ন ডলার আছে আমেরিকায়, তো বাংলাদেশ বেশি হাম্বি তুমি করলে আমেরিকা বললো কি যাচ্ছে, ঠিক আছে এটা থাকুক, হ্যাঁ করে, এখন এটা হাত দিও না, এটাকে একটু ঠান্ডা করে রাখছি, তোর মাথাটা একটু আস্তে ঠান্ডা হোক, তারপর আসলে কি আলোচনা। আফগানিস্তান এটাই করছে, আফগানিস্তান $7 বিলিয়ন খাই দিয়েছে, কেমন বললো কি যে না, এটা ইরানেরও করছে, ভেনেজুয়েলারও করছে, রাশিয়ারও করছে। এখন এই জন্য কিছুদিন আগে সোনার দাম বাড়লো না, সবাই বলে কি সোনার দাম কেন তো বাড়ে। এখন এগুলো যখন করা শুরু করছে, অনেক দেশ ভাবলো কি যে হ্যাঁ এরপরে তো আমারটাও বলবে কি যে আচ্ছা থাকুক আমার কাছে। হ্যাঁ, বললো কি যে আচ্ছা তোমার না এত ডলার আছে, হ্যাঁ ও আচ্ছা, আচ্ছা থাকুক, হ্যাঁ আচ্ছা থাকুক, লাগলে আবার দিব, এখন থাকুক। কি করতে পারবেন? কিছু করতে পারবেন? কিছু করার নাই তো। সমস্যা হলো ওখানে কেন রাখলাম আমি, এখন তো বুঝছেন কেন ওখানে রাখতে হইলো, ওখানে না রাখলে আমি কেমনে কাজ করবো।
সব মিলাই যে কি প্যাঁচ গুলা খাওয়াইছে, ঘোল খাওয়াইতে এখন এই ঘোল গুলা যে খাইছি তখন কেন মাথা খোলে নাই। সবচেয়ে দুঃখজনক এখনো তো আমার কাজ হচ্ছে না। আচ্ছা, আপনার ক্লাসে বাইরে খোঁজ নিয়ে দেন কজনের মাথা ঘুরতেছে। যে সময় গোল গুলা সাইন করছে লিখছে ওগুলা তো খাওয়াইছে, তখন কি আমরা এগুলো নিয়ে অ্যাওয়ার ছিলাম? অ্যাওয়ার ছিলাম না। এমনকি যারা ধার্মিক কমিউনিটি তারা কি অ্যাওয়ার ছিল? ছিল না। এই যে ঝগড়া ফাসাদ এখনো অ্যাওয়ার না, তো আর কবে হবে? আর কবে? তো এখন অর্থনীতি যে যারা পড়েন, বিবিএ পড়েন, এগুলো শিখায় না। এগুলো শিখালে তো খেলা উন্মুক্ত হয়ে গেল। এখন খেলা উন্মুক্ত করা তো আমার কাজ, ওইটা তো ওর কাজ তো হচ্ছে কি যে আপনারা খেলানো। আপনি খেলোয়াড় হবেন, খেলার নিয়মকে কোশ্চেন করবেন, এটা তো আপনার দরকার নাই। আপনি হবেন কি যে খেলোয়াড়, আপনি ভালো খেলোয়াড় হবেন, টাকা বেশি দিবে, আপনাকে মেডেল দিবে, এটা ঠিক আছে। খেলা কেন এরকম হইলো এটা নিয়ে প্রশ্ন করে তোমার কাজ না, তাই তো? শিখায় না। তো এইটাই হচ্ছে কি যে ব্যাপার। আর এইভাবে অ্যাসেট ফ্রিজটা এইভাবে করছে, করাতে অনেকে চিন্তা করলো যে এইভাবে আসলে আর পারা যাচ্ছে না, আবার সোনা কিনা শুরু করছে। সমস্যা তো সোনা দিয়ে তো লেনদেন করতে পারবেন না, দিন শেষে আবার ডলারে আসলে কিছু না কিছু রাখতে হবেই। মানে এই জায়গা থেকে আসলে রাশিয়া, চীন, ইন্ডিয়ার অনেকে মিলে ব্রিক্স বা ইত্যাদি মিলে শুরু করতেছে যে আমরা আলাদা একটা সিস্টেম বানাই। তখন আমেরিকা ট্রাম্প বলছে যদি তোরা ডলারে বাইপাস করার চেষ্টা করিস প্রত্যেক দেশকে 100% করে ট্যারিফ দিব। তার আলোচনাটা অনেকটা কমে আসছে, কারণ ইন্ডিয়াতে এটা চাবে, ইন্ডিয়া তো আমেরিকা সুবিধা বলি। আর চীনের সাথে আমেরিকার বেশ বড় বাণিজ্য ছিল, এখন নয় কমে আসছে, কিন্তু এত বড় রিস্ক কে নিতে যাবে? তো এই সব মিলে আসলে এই নিউজ গুলো আমাদের চোখে তো আসে না, তো বুঝি না, গুরুত্বটা বুঝি না। আর নিউজ পেপার গুলো তো আসলে সিস্টেমেরই একটা অংশ। তারা তো এটাকে কখনো হাইলাইট করে এই গেমটা উন্মুক্ত করবে না, জাস্ট লিখবে যে ট্রাম্প এই কথা বলছে, ও একটা পাগল। কিন্তু আমরা তো দেখলে বুঝে গেলেন এটা পাগল না, এইটাই হচ্ছে আসল কথা। ওরা পাগল বানায়, এটা গুরুত্ব কমায় ফেলতেছে। তো কিন্তু ওরা কিন্তু বুঝে, যে বুঝে সে বুঝে, এই জন্যই সে এমন ভাবে রাখে যায়। আপনার কাছে একটা সেলিব্রিটি কোনখানে কেমনে উল্টো পাল্টা কি করলো করে নিউজ কি সামনে আনতে পারে, এবং ওইটা নিয়ে আমরা আসলেই মাতি। আমি যদি এখন একটা উল্টো পাল্টা কাজ করে ছবি তুলে দেখি কি করলো, সবাই খুব মজা পাবে। কিন্তু এর আগে যে এত কিছু শিখাইলাম ওইটা শিখতে না, তো আগ্রহ কাজ করে। এখন যদি আমি রাস্তায় একটু উল্টো রিক্সাওয়ালারে পিটাই আর আপনি এরা হচ্ছে যে ভিডিও ছাড়েন, ভাইরাল হবে না? এগুলো ছাড়েন, ভাইরাল হইতেছে না। এটা এই জন্য বলছি টাকা দিয়ে শিখতে হবে, নাইলে তোমার মাথায় ঢুকবে না। এবং টাকার জন্য কিন্তু কষ্ট করে কি আমি কষ্ট করে আপনাদেরকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি, তাই না? ওকে, ঠিক আছে। তাইলে এবারে আমরা প্রথমে অনলাইন থেকে 15 মিনিট কোশ্চেন নেব এবং আপনাদেরকে এখন আনমিউট হওয়ার সুযোগ দিব। তো আগে যদি 5 মিনিট আপনারা লিখতেন, তারপরে হচ্ছে আমরা বাক্য নেব, তারপরে অনলাইনে ইয়েটা শেষ হবে, রেকর্ডিং শেষ হবে, দেন আমরা অফলাইনে হয়তো কোশ্চেন নেব। তো অফলাইনে স্মল ক্লাস, ওরা কোশ্চেন আরো বেশি একটা অংশগ্রহণের সুযোগ পাবে, সেজন্য হয়তো ওরা ওইভাবে ইয়েও করতে পারছে, একটা প্রিমিয়াম একটা সেগমেন্টে আছে। তো আপনারা চাইলে যদি মনে করেন কারো এই কোর্স গুলো আরো করা জরুরি, এখনো আমাদের ভর্তিটা খোলা রাখছি ইনশাল্লাহ। আজকে রাতেও ক্লাস হবে, কালকেও ক্লাস হবে এবং এটা রেকর্ডিং করেও দেওয়া হবে ইনশাল্লাহ। তো তার পাশাপাশি হচ্ছে কি যে আরো নতুন নতুন আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তো আপনারা চাইলে আপনাদের পরিচিতদেরকে বলতে পারেন যে না, এটা ইম্পর্টেন্ট। কেউ যদি চান যে অফলাইনে আসতে, আসলে শুক্রবার সকালে সুযোগ নেই, শনিবার রাতে যদি আসতে চান আলীর সাথে যোগাযোগ করে আসবেন। শুক্রবার দিনে সুযোগ নেই, এটা ক্লিয়ার? ওকে, সো আমরা কোশ্চেন গুলো নেই। এত ক্লাস তো প্রায় শেষ, এখন একজন এসেছেন, একজন ভাই এসেছেন এই মাত্র। ওকে, আমেরিকা কি ইচ্ছা মতন ডলার, আচ্ছা এই কোশ্চেন গুলো না, এটা আরেক ধাপে চলে যাচ্ছে, যেন আমেরিকা ইচ্ছা মতন ডলার ছাপাইতে পারে কি না পারে, এটা কিন্তু আজকে লেকচারের সাথে রিলেভেন্ট কোশ্চেন না। তারপরে গোল্ডের দাম সামনে বাড়তে পারে না কমতে পারে, আমি না রিলেভেন্ট কোশ্চেন ছাড়া তো আচ্ছা দিয়ে লাভ নেই, কারণ আমার তো অনেক অডিয়েন্স কত 176 জন আছে, তো তাদের সাথে রিলেভেন্ট একটা তো কোশ্চেন নিতে হবে। হ্যাঁ, আমেরিকা কেন ঋণী? না, আসতেছে না, আমরা যা পড়াইছি এটা থেকে কোশ্চেনটা আসতে হবে। হ্যাঁ, এলসি বিষয়টা আর একটু ক্লিয়ার করেন। আপনি কি ক্লাসে পরে জয়েন করছেন কিনা শিওর না। প্লিজ নস্ট্রো অ্যাকাউন্ট, ওকে নস্ট্রো অ্যাকাউন্ট কি, এটা একটা কোশ্চেন হয়েছে, এটা ভালো লাগছে। ওকে, নস্ট্রো অ্যাকাউন্ট হচ্ছে আমেরিকার ব্যাংকে ডলার অ্যাকাউন্ট করবে বাংলাদেশের ব্যাংক, ইসলামী ব্যাংকের একটা ডলার অ্যাকাউন্ট থাকবে আমেরিকার একটা ব্যাংকে, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্ট।
জার্মানির ডয়চে ব্যাংকের একটা ডলার অ্যাকাউন্ট থাকবে আমেরিকার ব্যাংকে, ওইটা হচ্ছে ডয়চে ব্যাংকের ডলার অ্যাকাউন্ট। জার্মানির সরি ডলার অ্যাকাউন্ট নস্ট্রা অ্যাকাউন্ট একই, হ্যাঁ। তো ওই যখন জার্মানির একটা লোকের সাথে বাংলাদেশের লেনদেন হবে, ডয়চে ব্যাংকের নস্ট্রা অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের নস্ট্রা অ্যাকাউন্টের সাথে লেনদেন হবে। সো আমেরিকারই ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টের মধ্যেই টাকা বা সংখ্যা লেনদেন হবে। আসলে ব্যাংকের সব টাকা তো এক জায়গায়, তো মানে সংখ্যা লেনদেন হবে আর কি। তো এইভাবে কি প্রত্যেকটা একটা দেশের কি বাংলাদেশের ঢাকা ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট আছে, বাংলাদেশের হচ্ছে কি যে আরাফা ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট আছে, বাংলাদেশের ব্র্যাক ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট আছে। যেই ব্যাংকের নষ্ট অ্যাকাউন্টে এনাফ টাকা নাই, সরি এনাফ ডলার নাই, তো ওখানে সাথে তো অন্য ব্যাংকের লেনদেন করতে যাবে না। তো মনে করেন যে জাপানের একজন বললো কি যে বাংলাদেশের ব্যাংক, হ্যাঁ এক্সিম ব্যাংক হচ্ছে কি যে করবে। তো জাপান দেখলো কি যে না, তোমার তো নিজেরই ডলার নাই, আমেরিকার তোমার সাথে কি লেন, যাও তোমার এটা আমি অনার করতে রাজি নাই। তো সেই জন্য কি সবাই কি বেশি বেশি করে ডলার রাখার চেষ্টা করে, শক্তিশালী ব্যাংক হিসেবে নিজেকে করার চেষ্টা করে। এই জন্যই দেখবেন বিভিন্ন ব্যাংক বলে ভাই ডলার দেন আমাদেরকে, আমি ডলার নিবো। ডলার নিয়ে কিন্তু বাংলাদেশে বসে রাখে না, এটা নষ্ট অ্যাকাউন্টের জন্যই ডলার কালেক্ট করবেন। খুব খুশি হয় যখন কেউ ডলার আনে, ঠিক আছে। এমনকি দেশও খুশি হয়, সেজন্য একটা দেশও কি ইনসেন্টিভ দেয়। ওকে, আমরা যেভাবে ব্যাংক থেকে টাকা তুলতে পারি, নষ্ট অ্যাকাউন্ট থেকেও কি সব উত্তোলন করে ফেলা সম্ভব? হ্যাঁ, উত্তোলন তো করা সম্ভবই, কিন্তু উত্তোলন করলে আপনি ব্যবসা করবেন কেমনে? ডলার তো ফালায় রাখতে হবে, রিজার্ভে রাখতে হবে না? ওকে, এটা ভালো প্রশ্ন ছিল। ওকে, আমরা প্রথম ব্যবসা শুরু করব, ব্যবসা ছোট, এলসি করা উচিত? এইটা না একটু নেক্সট লেভেলের কোশ্চেন হয়ে গেছে। আগে তো আজকে বেসিকটা শিখলেন, তো আস্তে আস্তে আপনার নিজে ব্যবসা করার সময় কোন ক্ষেত্রে এলসি করবেন না করবেন, নাকি ইম্পোর্টার দিকে আনাবেন, তো এটার একটা সহজ উত্তর দিয়ে যেহেতু কোশ্চেনটা পড়লামই, সেটা হচ্ছে আপনার ব্যবসার জন্য যেভাবে লাভজনক সেভাবে করবেন। তো কোনটা লাভজনক একটু হিসেব করবেন, ইনশাল্লাহ। আর এটা কিভাবে কাজ করে এটা নিয়ে হয়তো আসলে আমাদের তো আসলে ধাপে ধাপে জ্ঞান অর্জন করতে হবে। একটা একটা শিশুকে আপনি বলেন যে এটা ক এটা ক এটা ক এটা ক এটা এটা চন্দ্রবিন্দু, হ্যাঁ শেষ, পড়ানো শেষ। তাহলে কি হবে, কিচ্ছুই শিখাইলো না। কিন্তু আপনি যদি 5 বার বলেন এটা ক এইটা ক এইটা ক এইটা ক এইটা ক, একটা কিছু হলো শিখবে। তখন আমি যদি আজকে আপনাকে এ টু জেড দিতে থেকে আজকে সকাল থেকে রাত পর্যন্ত পড়ালাম, কি হলো? কিছুই দিতে পারলাম না। কেমন? এতটুকু পর্যন্ত যা দিতে পারছে আমার মনে হয় এটা 1 সপ্তাহের জন্য না, আপনার পুরো সপ্তাহ ধরে এটা মাথায় চক্রাকারে ঘুরতে ঘুরতে যে মানে কি হলো ঘটনা। ওকে, হ্যাঁ এলসি নিয়ম আছে যে এত বেশি ডলারের বেশি হলে এলসি করতে হবে, এরকম একটা নিয়ম আছে। তো আমাদের অনেকে তো আসলে নিয়মটা তো নিয়মের তো আসলে আমরা চাইলে অনেক ক্ষেত্রে ইয়ে করতেও পারি, তো সেই ক্ষেত্রে সম্ভব যে আসলে এলসি কে বাইপাস করে বিভিন্ন সিস্টেম আছে এটা আছে, এটা ব্যবসায় নামলে ইনশাল্লাহ সব শিখে যাবেন। ওকে, আমি সময়ের কারণে ক্লাস করতে পারি নাই, পরবর্তী ক্লাস করতে পারবো না, ক্লাস রেকর্ডটা কবে দিবেন? হ্যাঁ দেওয়া হবে, সমস্যা নেই, ক্লাস রেকর্ড নিয়ে চিন্তা নেই। নষ্ট অ্যাকাউন্ট আমেরিকার কোন ব্যাংকে করতে হবে? এইটা একটা ব্যাংকে করতে হবে এমন কিছু না। আমেরিকার যে বিগ ব্যাংক গুলো আছে, যেগুলো হচ্ছে গ্লোবাল ব্যাংক যেগুলো, ওগুলাতে, হ্যাঁ এটা এইচএসবিসি হইতে পারে। এটা আমি আগে সফটওয়্যার এক্সপোর্ট খাতে কাজ করতাম, কেমন? তো তখন দেখতাম যে আমাদের এক একটা ট্রানজাকশন এক একটা থেকে আসে। তো আমাদের কোম্পানিটা ছিল ডাচ বাংলাতে। তো ওর ওই আমাদের ক্লায়েন্টের এক একজন একটা এক একটা ছিল, তো ওইটা লেখা থাকতো যে ক্লায়েন্টের ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ ব্যাংক কোনটা, তারপর হচ্ছে কি যে আমাদের মাদার ব্যাংক কোনটা, তারপরে তো দেখা যায় রাজবাংলার একটা অ্যাকাউন্ট আছে, কথা বলতে গোল্ডম্যান স্যাক্সে। আমাদের যে ইয়ে ক্লায়েন্ট, ওর অ্যাকাউন্ট হচ্ছে কি যে জার্মানি ডয়েচে ব্যাংক, আর ডয়েচে ব্যাংক হচ্ছে যে গোল্ডম্যান স্যাক্স ওইভাবে করে করে দিল। আবার কোথাও আসছে এইচএসবিসি, এবং একই ব্যাংকের কয়েকটা জায়গায়ও কি নষ্ট অ্যাকাউন্ট থাকতে পারে। আর এরকম একটা একটা বিশাল জগৎ, বিশাল জগৎ জানতে হবে। বিশাল জগৎ যখন জানবে তখন আমি বলছি শিক্ষকদের জন্য আমার কোর্স বেশি জরুরি, কারণ সে হচ্ছে কি যে পরবর্তী দিতে পারবে। বাংলাদেশে যারা শিক্ষক হচ্ছে তারা এই ক্লাসে লেকচার নোট মুখস্থ করে শিক্ষক হচ্ছে, কিছু কি দিতে পারা সম্ভব নেই ভাবে। এখন সে নিজে যে প্রসেসে ভালো করতেছে, আর আমি যে স্টুডেন্ট ছিলাম, আমার কাছে বই এ টু জেড পড়তে হবে, বইয়ে জানাই তাও খুঁজে বাইর করে পড়তে হবে। এরকম করলে কি আমার রেজাল্ট ভালো হবে পরীক্ষায়? হবে না। কেন? কারণ যে হচ্ছে শুধুমাত্র ফুল টাইম এফোর্টটা লেকচার নোট দিয়ে শিক্ষকের মন কিছে ওইটাকে কেন্দ্র করে ওইভাবে লিখবে, সে গ্রেড ভালো করে উঠে যাবে। সেই তো শিক্ষক হবে পরে, আমি তো শিক্ষক হইতেই পারবো না। তাও আল্লাহর আমাদের যে কোনো ভাবে হয়েছি বা এটা আলাদা ব্যাপার।
তো হওয়ার পরে বললাম কি যে না, ইউনিভার্সিটিতে এখানে পড়াইতে আমি আসলে এনার দিতে পারতেছি না, আমি এগুলো তো পড়াইতে পারবো না। এই জন্য এখন নিজেই লেকচার দেওয়া শুরু করছি। হ্যাঁ, নিজে ইউনিভার্সিটি না হোক অ্যাটলিস্ট কিছু যেন দিতে পারে। এবং এটা যে ইউনিভার্সিটি টিচার করবে, যে স্কুল টিচার করবে, যে কলেজ টিচার করবে, যে ছাত্র করবে, যে চাকরিজীবী করবে, ইনশাল্লাহ তার সারাউন্ডিং এর মধ্যে সবাই একসাথে বলবে ভাই একটু শিখাও তো কি, আপনার ব্র্যান্ডই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, কোশ্চেনের বন্যা। আচ্ছা, আমেরিকা 100% শুল্ক নিলে কি প্রভাব পড়বে, ওটা অবশ্য আরেক দিকে চলে গেছে আলোচনা। হ্যাঁ, ওইটা হচ্ছে কি যে ট্যারিফ কেন্দ্রিক আলোচনা হয়ে গেছে, ইনশাল্লাহ এটার উপর লেকচার থাকবে। রিজার্ভের সাথে টাকার মান কম বেশি হওয়ার কোনো সম্পর্ক আছে না। রিজার্ভের সাথে টাকার মান কম বেশি আর ওইভাবে সম্পর্ক নাই, তবে রিজার্ভ শূন্য হয়ে গেলে যে ক্রাইসিসটা ক্রিয়েট হয় এটা মান কমায় দেয়, যেটা ইরানের ক্ষেত্রে হয়েছে। ইরানের মান মুদ্রা মান পড়ে গেছে, তুরস্কের মুদ্রা মান পড়ে যাচ্ছে, হ্যাঁ, পাকিস্তানের অবস্থা, এগুলো হচ্ছে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়। এবং ওই ক্রাইসিসটার কিছু আরেক কিছু খেয়াল, এই তো এগুলা কত কিছু জানতে হবে, কত কিছু জানতে হবে। যে হঠাৎ করে আমেরিকার মন ছিল যে এই দেশের সরকারটা তো ভালো লাগতেছে না, আমাদের বন্ধু না। হ্যাঁ, বন্ধু না, না সবই ঠিক আছে, বন্ধু না। এখন বন্ধু না হলে একেবারে স্যাংশন তো দেওয়া যায় না, তো একটু ধমক টমক তো দেওয়া যায়। ধমক দিলে খারাপ লাগে, সবাই বলে আমেরিকা খারাপ, এমনি ওরে খারাপ বলে, আর খারাপ হইতে ভালো লাগে না। একটু কিছু কারসাজি টারসাজি করে একটু সিস্টেম করে বলো যে মুদ্রার মানটা ইয়ে করে একটু, তখনই ব্যবসায়ী চাপ দিবে, ভাই রে আপনি কি করতেছেন, মানে আমাদের তো ব্যবসা করতে হবে। হ্যাঁ, জনগণ রাস্তায় নেমে যাবে, এই দাম বেড়ে গেল, এই সরকার খারাপ। সরকার খারাপ হবে, আমেরিকা কোনো খারাপ হবে না। তো এইটাও কিন্তু একটা রাজনীতি আর অর্থনীতির একটা যোগসূত্র আছে। ওকে, আমার মনে হয় আমি বারবার লেভেল 2-3 দিকে আলোচনা নিয়ে যাচ্ছি, এটা দুঃখিত দুঃখিত। আমি আজকে কেমন, আজকে টপিক কি, এলসি কি, ব্যাক টু ব্যাক এলসি কি, ডলার কেন দরকার এবং ডলার ছাড়া কেমন বাণিজ্য হয় না, যেমন দুইটা দেশের মধ্যে রাস্তা কেটে দিলে যেমন বাণিজ্য হয় না, আরেকটা গোপন রাস্তা আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক রাস্তা। এটাও কাটার ক্ষমতা একমাত্র আমেরিকা থাকে। কেন থাকে? কারণ ঢাকার সাথে যদি সব জেলার যোগাযোগ থাকে, কোন জেলা ঢাকা থেকে কাটলেই সে কাট, অন্য তো মাধ্যম নাই। মাধ্যম চাইলে তৈরি করতে হবে, নতুন করে রেল লাইন বানানো টানানো, এটা একটা বিশাল কঠিন একটা কাজ। করলেও কয়টা দেশের সাথে করবে, সব দেশের সাথে করা মানে একটা ম্যাসিভ ওয়ার। 50 বছরের রাস্তা, এর মাঝে যদি আবার বোম টুম কয়েকটা, হ্যাঁ, সভ্যতার বীজ টিজ কিছু ফালাই টালাই দেয়, তাহলে তো আপনিও শেষ। তখন দিনে আমার মাথার উপর পড়ে ড্রোনের যে যুগ। তো তার আগে শিখতে থাকেন, তার আগে শিখতে থাকেন। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। আমার মনে হয় এনাফ কোশ্চেন নিছি। আমরা তাইলে ভয়েসে ইনশাল্লাহ 2টা কোশ্চেনে আপনারা হ্যান্ড রেজ করলে আমি আনমিউট করে দিচ্ছি। সবসময় দেখি যে আমি যখনই একটা আলোচনা করি, মানুষজনের কোশ্চেন গুলা অনেক ইন্টারেস্টিং কোশ্চেন আসে, এবং অনেক সময় কোশ্চেন গুলো অ্যান্সার দিতে গিয়ে আমি আসলে আরো অনেক পরের ইয়েগুলোতে চলে যাই। আচ্ছা দাঁড়ান, আমি আহ, আচ্ছা আপনারা সবাই আনমিউট হয়েন না। আচ্ছা, একটু একটু আনমিউট, আমি একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ফিল করতেছি আনমিউট করার ক্ষেত্রে। উম কেমনে যেন করতে হয়, ও ওকে গুড। হ্যাঁ, আচ্ছা যারা হাত তুলছেন অনলি দেন চাইলে আনমিউট করতে পারেন, আপনার কি সুযোগ দেওয়া হলো, আপনি প্রেস করেন আনমিউট হয়ে যাবেন। ভাইয়া আমি একটা কোশ্চেন করতে চাইছি। জি, রিলেভেন্ট যেন। ভাই প্রশ্ন হচ্ছে, প্রত্যেক দেশের যে নিজস্ব রিজার্ভ এটা তো আছেই, আর প্রত্যেকটা দেশে যে ব্যাংকগুলো আছে তাদের যে নষ্ট অ্যাকাউন্টের যে রিজার্ভটা, এটার মধ্যে সম্পর্কটা কি? এটা কি ব্যক্তিগত অর্থ, মানে ওই ব্যাংকগুলোর নিজস্ব অর্থ, এটার সাথে কি দেশের রিজার্ভের কোনো সম্পর্ক আছে? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার না দিই কেমন? আর কোনো কোশ্চেন আছে? আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ এটা আমরা আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্ন ছিল, ধরেন এলসি করলে চায়না থেকে পণ্য নিয়ে আসলাম, কিন্তু পণ্যগুলো ভুল আসলো, এগুলো বিক্রি করতে পারলাম না, এখন তো আমি ব্যাংকে টাকা দিতে পারবো না, পণ্য কি আচ্ছা, কোনো গ্যারান্টি নেই? পণ্য যদি ভুল আসে, পণ্য যদি সমস্যা হয়, আপনি ওই ওই কোম্পানি এলসি যদি থাকে, ওই কোম্পানি পেমেন্ট পাবে না। হ্যাঁ, কোম্পানি পেমেন্ট পাবে না। এখন আপনি লস করে গেলেন, এখন আপনি বললেন যে পেমেন্ট পাক কি না পাক, ওইটা হচ্ছে ব্যাপার হচ্ছে কি যে আমার তো লস হয়ে গেছে। হ্যাঁ, এই লসটা হয়, এবং অনেক ব্যবসায়ীর হয়েছে। আপনি জানেন যে আমি ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, এবং আমাদের সাথে ইনভেস্ট দিয়ে আমরা এই ধরনের লেনদেন গুলো করাই, যেন হচ্ছে আমাদের সুদে জড়াইতে না হয়। তো অনেকে আবার বলে ভাই আমার টাকা আছে, সুদ চাই না। আবার অনেকে বলে আমি ব্যবসা সুদ চাই না, কারণ আমি মাল ইম্পোর্ট করবো। তো আমি বলি আসলে সবাই মিলে টাকা দাও, টাকা দিয়ে একটা ইয়ে করাই, একটা হচ্ছে পুল ফান্ড করে, পুল ফান্ড করে ওইটা পুরো মেশিনে দেয়। এখন কোনো কারণে যদি মেশিনে সামান্যতম সমস্যা থাকে, ওদের কথা এলসি এটা ধরতে পারলো না, বা পেমেন্ট হলো বা যেইটাই হোক, বা পেমেন্ট হলো না, এটা
এখন ওই মেশিনটি কি করতে হবে, এখন তো কিছু করার নাই, মেশিন আবার কন্টেনার করে বিদেশে পাঠাতে হবে, সে মাল আবার বদলাই দিবার, মানে তখন লাভ তো দূরে থাক, লস রিকভারি বড়, এগুলো হয়েছে বা হয়, এটা বিজনেস রিস্ক। এটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় করবে, কিন্তু লাভটাও একটু বেশি আসে পাবে। তো এই রিস্কটা নিয়ে কাজ করতে হবে, এটা কিছু করার নাই, এবং হয়ও। মনে করেন যে মাল রিজেক্ট খায় না, গার্মেন্টসে কিন্তু আবার মাল রিজেক্ট খায়, বলেন না গার্মেন্টসে রিস্ক বেশি। আরেকটা রিস্ক হচ্ছে পুরা কন্টেনার মাল পাঠাই দিচ্ছেন, পাঠাই দেওয়ার পর ওখানে যে বললো যে এই কারণে এটা রিজেক্ট হয়ে গেছে, না বাংলাদেশে ফেরত নিয়ে না, পুরা মানে একেবারে। এইসব ব্যবসা কিন্তু আমরা ফাইন্যান্স করাই, তো ওই রিস্ক নিয়ে করে, আবার লাভটাও আলহামদুলিল্লাহ হলে ভালো আসে। সব মিলে সুদের চেয়ে বেশি লাভই থাকে, নাহলে তো কেউ ব্যবসা করতে হয় ব্যাংকে টাকা ফালালে, সবার জন্য সুদটা তো বড় ইস্যু না। আচ্ছা, আরেকটা কোশ্চেন নেই, ভালো রিলেভেন্ট ছিল কোশ্চেন গুলো, ভালো। আমার একটা কোশ্চেন ছিল নস্ট্রা অ্যাকাউন্ট নিয়ে। সো আমেরিকার ব্যাংকে যে নস্ট্রা অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে, সো আমরা কি মাল্টিপল নস্ট্রা অ্যাকাউন্ট মেনটেন করা যায়? যে ওকে, আমার চায়নার সাথে একটা বড় বিজনেস হয়, সো ওইখানেও আমার যদি নস্ট্রা অ্যাকাউন্ট খোলা হয় মাল্টিপল, সো আমেরিকাও থাকলো চায়নাও অবশ্যই থাকলো, এটা এভাবে মিনিমাইজ করা যায় কিনা ডিপেন্ডেন্সি? কোশ্চেনটা পছন্দ হয়েছে। তো আমি চাইলাম যে ইউরোপে একটা করব, ইউরোপের ডয়চে ব্যাংকে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকবে। ইউরোপে কোনো বায়ার চাইলে ইউরোতে ইসলামী ব্যাংকে ওখানে পে করে দিবে, এটা কি সম্ভব কিনা? উত্তর হচ্ছে সম্ভব। আমরা যখন সফটওয়্যার এক্সপোর্ট করতাম তখন দেখতাম যে আমাদের মাঝে মাঝে ইউরোতে আসতো, বুঝতে গেল, ইউরোতে আসতো। তো ইউরোতে যখন আসতো তখন হচ্ছে ইউরোটা ভাঙ্গায় টাকা করতে হইতো। এখানে আরেকটা আবার মজার ব্যাপার আছে, ধরেন ইউরো ভাঙ্গায় এভাবে টাকা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি করতে হয়, দেখা গেল কি বলছি, ডলারের সাথে ইউরো মার্কেট স্ট্রং, টাকার সাথে ডলার মার্কেট স্ট্রং। ইউরো থেকে সরাসরি টাকা না করে ইউরো থেকে ডলার করে টাকা করলে অনেক সময় আরো লাভ হইতো, কিন্তু এইভাবে সম্ভব অন্যান্য দেশে থাকে না কারণ, এবং এইভাবে যদি এইভাবে ইকোসিস্টেম তৈরি হয় তাহলে সম্ভব যে এখান থেকে আরেকটু সরে আসে, এবং এটা অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে অনেকে করতেছে। আর ব্যাপার হচ্ছে এটা আমেরিকা যে ভালো সার্ভিস দেয়, আপনি তো চাবেন না যে, তো এখন যেহেতু সার্ভিসে কিছু খারাপ করতেছে, এলোমেলো করতেছে, বেশি বাড়াবাড়ি করতেছে, ডলারটাকে অস্ত্র বানা। আগে কিন্তু 70 বছর খুব সুন্দর সার্ভিস দিয়ে গেছে, এখন হচ্ছে কি আস্তে আস্তে শুরু করছে যে এই তোর দেশে এইটা হইলো কেন, আমি এটা হ্যাঁ তুই এটা করলি কেন, না না এটা হইলো না, আমি হচ্ছে কি যে বস, আমার কথা মন তুই চলবি। পুতিন বললো না আমি মানি না, তো আচ্ছা মানুষ না দেখ থাকুক, এটা আমার কাছে থাকুক, হ্যাঁ আগে বাধ্য, ভালো আয় আয়। তো এখন ইরানের সাথে এরকম, ইরান বললো কি যে মানি না, যুদ্ধ লাগাই দিছে, যুদ্ধ করতে 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 লাস্ট পর্যায়ে এসে বলতেছে তুই ওই যে আগে একবার টাকাটা আটকেছিলি না, ওইটা খোল, তারপরে আমি হরমুজ করব। তো এগুলো হচ্ছে বুদ্ধিরও খেলা আছে, এই বুদ্ধিটা তো থাকতে হবে, এটা না থাকলে কেমনে চলবে? হ্যাঁ, ইরান যদি একটা কাগজে খালি সাইন করে দিত আজকে এই যুদ্ধটা হইতো না। বাংলাদেশ তো ওই কাগজে সাইন করে তো উল্লাস করছে না বিভিন্ন পত্রিকায়, হই হই হই। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, কেউ দাস হইতে পারে উল্লাস করে, কেউ দাস না হইতে পারার জন্য রক্ত, শ্রম, ঘাম, দেশের এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয় নাই, সবকিছুতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই জিনিসটা হচ্ছে কি যে আসলে আমার কাছে মনে হয় এটা রাষ্ট্রীয় পৌরসত্ব বিরক্ত, এটা এটা কিন্তু ধর্মের সাথে রিলেটেড না, এটা কিন্তু ভেনেজুয়েলা দেখাতে চাইছে, হয়তো সেভাবে কেপেবল ছিল না, কিন্তু নর্থ কোরিয়া কিন্তু এটা দেখাচ্ছে। আসলে এই জিনিসটা না থাকলে আমার কাছে মনে হয় মানে বলেন এটা তো পুরুষই না, আমার কাছে রাষ্ট্রের এরকম লাগে আর কি, এবং জাতিটা এরকম। বাংলাদেশে যদি এরকম করতে যে আমাদের জাতি হয়তো এটার জন্য প্রস্তুত না, যে এত রক্ত দিয়ে খালি একটা সাইনে কয়টা ক্লজ ভুল করবো, কিন্তু ওই কয়টা ক্লজে কিন্তু সব মারতে আসছে। এই জিনিসগুলোই আজকে ক্লাসে আমরা অনেকটা বুঝতে পারতেছি না। খালি বলো কিন্তু এখন থেকে তোমার লেনদেনটা ডলারে করে, সৌদি আরবের প্রস্তাব দিচ্ছে এখন থেকে খালি তেলটা ডলারে বেচো, দিব তোমার মিলিটারি প্রোটেকশন দিব, তোমার সৌদি আরবে আমেরিকানে ঘুরাবো, আরো অনেক কিছু দিব। বলো ভালোই তো, লস তো কিছু নেই নে সাইন। তো লসটা যে সারা দুনিয়া কিভাবে করতেছে এখন আমরা বুঝতে পারতেছি, কারণ তেল ছাড়া তো আমাদের ইন্ডাস্ট্রি চলবে না। তেল যদি ডলারে কিনতে হয় তো এখানে কাট করে দিলে তো আমার সব শেষ হয়ে গেল। কারণ অন্যান্য দেশের সাথে বাণিজ্য না হয় অন্য কোনো ভাবে করলাম, একটা না হয় সিস্টেমে বহুত কষ্ট করে একটা মানে ক্রিপ্টো একটা কাহিনী করলাম, তেল কিনতে গেলে তখন নিয়মই হচ্ছে ডলার ছাড়া কোনো কারেন্সি নিবই না। তো নিলে তো ওই চুক্তির তো এখন তো মানে সব মিলে এখানে একটা বড় ম্যাচ আছে, এইটাই সেই পেট্রো ডলার সিস্টেম। আচ্ছা আমার মনে হয় আজকে এনাফ কোশ্চেন হইছে। ভাই বলতেছিলাম যে না
আমাদের ইনশাল্লাহ রাতে ক্লাস আছে আগামী ওই- বিষয়টা কি বলতে ক্লাসে হ্যাঁ যত বলতেছিলাম যে আমি কিন্তু এই নিয়ে থার্ড ক্লাস, হ্যাঁ, তো আমি কিন্তু এটা থার্ড একটা প্রশ্ন ছিল। দ্রুত। জি মাহমুদুল্লাহ জান, আপনি দ্রুত আপনার প্রশ্নটা করবেন। তো আমি যেটা বলছি যে হ্যাঁ তাড়াতাড়ি যে সুদ নিয়ে কি আমাদের ক্লাস হবে না? হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনি চিন্তা করেন না, আর 20টা ক্লাস আছে আমাদের, ফুল লেকচার আছে, কোন দিন কি লেকচার পড়াবো সব লেখা আছে। হ্যাঁ এটা অবশ্যই আপনারা ফর্ম ফিল আপের সাথে না দেখলে আবার দিব ইনশাল্লাহ। ওকে ভাই ওই যে আমেরিকা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে এই নিয়ে, এটা আমার থার্ড ব্যাচ আর কি। সো লেভেল 1 এর আগে আরো 2টা নিয়েছি। বেশি কোশ্চেন নিলে না ক্লাসের স্পিরিটটা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা বুঝার চেষ্টা করি। এবং আরেকটা জিনিস বারবার বলবো, আবারও বলবো, যে পুরো সপ্তাহ যেন এটার মাঝেই থাকে, কেমন? সো এটি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আমার মনে হয় অনলাইন ক্লাসটা এখানে শেষ করা যায় ইনশাল্লাহ। দেখা হবে আবার, রেকর্ডিংটা ইনশাল্লাহ পাবেন। ধন্যবাদ। রেকর্ডিংটা একটু বন্ধ করি।